মেন্টোস বাত্তি জ্বালাও। আমি রইব আজীবন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাত্তি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। ইয়েস আমি আছি। রেহান, আজকে মানে সিরিয়াসলি আজকে আমরা মেন্টোস বাত্তি জ্বালাও শোতে তো সারা বছর অনেক ফাজলামো করে গেলাম, কোনো কাজের কাজ কেউই করা হলো না। আজকে আমরা একটা কাজের কাজ করব, সেটা হচ্ছে যে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, একদম সিনসিয়ারলি জাস্ট একটা শব্দ নিয়ে কথা বলবো, যে শব্দটার মানে আমরা ঠিক ভালো করে জানি না। শুধু আমরা যে জানি না তা না, পৃথিবীর কোনো মানুষই এই শব্দের মানে ঠিক মতো জানে কিনা। অ্যাকচুয়াল ডেফিনেশন কেউ জানে না। কেউ জানে না, সেটি হচ্ছে প্রেম। রাইট। প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। রবীন্দ্রনাথ বলছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, রবীন্দ্রনাথ অনেক কিছু বলছেন, তো এটাও হতে পারে। পৃথিবীতে মানে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি হচ্ছে মা, আর মায়ের পর যে শব্দটা বেশি উচ্চারিত হয় সেটি খুব সম্ভবত প্রেম, যেটি নিয়ে মানুষ প্রকাশ্যে আলোচনা করে, গোপনে আলোচনা করে এবং নীরবে বসে অনেকক্ষণ ভাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রেমকে অনেক বিশাল একটা ব্যাপার মনে করি। আমার মনে হয় যে আমরা যে পৃথিবীতে এখন বাস করতেছি, চারিদিকে যুদ্ধ, হিংসা, হানাহানি, এর বিরুদ্ধে সে লাগতেছে, তার বিরুদ্ধে মুখ ষড়যন্ত্র করছে, সেই জায়গায় একমাত্র সমাধান হতে পারে প্রেম। আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে প্রেম ইনস্টেড অফ পলিটিক্স। ইয়েস, যুদ্ধ নয় প্রেম চাই, যুদ্ধ নয় ভালোবাসা চাই, এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। আজকে আমরা প্রেম নিয়ে কথা বলবো, শুধু কথা না, আমরা ঠিক করছি আজকে আমরা অমর প্রেম কাহিনী রোমিও এবং জুলিয়েটের এই গল্পটা বলবো। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও এবং জুলিয়েট। এই গল্পটা শেক্সপিয়ারের মতো বলেছিল, আমরা আমাদের মতো বলবো। এবং এই গল্পটা নিয়ে অজস্র সিনেমা হয়েছে। রাইট। এবং শেক্সপিয়ার যখন এই নাটকটা লিখেছিলেন, এটা একটা নাটক ছিল রোমিও জুলিয়েট, তখন সেখানে তলোয়ার ছিল, হ্যান্ড ছিল, ট্যান ছিল। কিন্তু এটা নিয়ে যখন সিনেমা হয়েছে, কেউ কেউ এখানে বন্দুক ব্যবহার করেছেন, কেউ তলোয়ার ব্যবহার করেছেন, নিজের মতন করে বানিয়ে নিয়েছেন, কেউ তীর ধনুক ব্যবহার করেছেন। রোমিও এবং জুলিয়েট হচ্ছে আমাদের যারা মানে এটা নর্মাল কোন প্রেম কাহিনী না, এটা অবশ্যই একটা খুব দুর্দান্ত প্রেম কাহিনী। কিন্তু এই প্রেম কাহিনীর পলতে পলতে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যেটা থেকে আমাদের ছেলে মেয়েরা প্রেম কি জিনিস, প্রেমের সময় কি করা উচিত না, কি করা উচিত, এই সমস্ত ব্যাপার সম্পর্কে সম্যক ধারণা পাবে, পরিষ্কার একটি ধারণা পাবে। এবং এই ধারণা দেবার জন্য তোমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং এই গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবে আমি আসিফ এন্তাজ রবি। রেহান, তোর কাছে মানে আমরা এই গল্পে ঢোকার আগে আমরা আগে নিজেদের গল্প বলে নিই। তোর কাছে প্রেম ব্যাপারটা আসলে কি? প্রেম ব্যাপারটা নিয়ে বলার আগে, যেহেতু রোমিও জুলিয়েটের কথা চলে আসছে, তাই আগে থেকে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে রোমিও জুলিয়েট যে নাটকটা, যে প্লেটা, ইটস কাইন্ড অফ দ্য বিগিনিং অফ রোম্যান্স ইন লিটারেচার। অনেকটা এমন ছিল যে এই লিটারেচারটার মাধ্যমে, এই গল্পটার মাধ্যমেই কিন্তু গল্পে প্রেম উঠে আসে। তো এখন যদি আমাদের এই রোমিও জুলিয়েটের গল্প প্রথমবারের মতন কেউ শুনে এটা চিন্তা করে যে আল্লাহ, এই গল্পটা তো এখানেও দেখছি, ওইখানেও শুনছি, এখানেও জানছি, ভাই এখান থেকেই শুরু হয়েছে। তারপরে রোমিও জুলিয়েট গল্পের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা থেকে অসংখ্য হিন্দি সিনেমা হয়েছে, অসংখ্য বিশেষ করে বাংলা সিনেমা হয়েছে, এবং অসংখ্য হলিউডের সিনেমা, ইংরেজি সিনেমা হয়েছে। এই গল্প যখন পড়া শুরু করবো, মানে এই গল্পটা যখন তোমাদেরকে বলা শুরু করবো, তখন কেউ কেউ ভাববে আরে এটা তো কেমন থেকে কেমতের কাহিনী দেখতেছি, ওভার স্মার্ট অনেকে ভাবতে পারে এটা তো কমন স্টোরি। কিন্তু এটা একটা কমন স্টোরি, কিন্তু আমরা বলতে পারি এটা একটা বেসিক স্টোরি। রাইট, প্রেমের আসল স্ট্রাকচারটা এখানে বেসিক স্টোরি। এবার বস, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আমার কাছে প্রেম জিনিসটা কি, আমার কাছে প্রেম জিনিসটা আসলে বস অনেক বড় এটা। এবং আমি প্রত্যেকটা জায়গায় প্রেমকে আলাদা আলাদা করে দেখি। হ্যাঁ, মায়ের প্রতি প্রেম সেটা একরকম, প্রকৃতির প্রতি প্রেম সেটা আবার আরেক রকম, নিজের প্রতি প্রেম যেটাকে আমরা অনেক সময় সেলফিশ বলি বা সেলফ সেন্টার্ড বলি, সেটা আবার আরেক রকম, গার্লফ্রেন্ডের প্রতি একরকম প্রেম, ওয়াইফের প্রতি আরেক রকম প্রেম, ভাইয়ের প্রতি আরেক রকম প্রেম, আবার বন্ধুর প্রতি ভাইয়ের চেয়েও বেশি আরেক রকম প্রেম, যেখানে আবার কোনো ব্লাড কানেকশন নাই। সবচেয়ে বড় বড় প্রেমগুলাই হয় ব্লাড কানেকশন ছাড়া, আবার সবচেয়ে সুন্দর সুন্দর প্রেমগুলো আবার ব্লাড কানেকশনের মধ্যেই হয়। সো প্রেম যে আসলে কি, এটা প্রত্যেকটা প্রেমিক মানুষ তার মনে মনে নিজের ডেফিনেশনে জানে যে তার জন্য প্রেম আসলে কি। এই জন্য কবি বলেছেন, প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটার জন্যই নোবেল প্রাইজ পেয়েছিলেন। যারা এই তথ্যটা জানো না, তারা এখনই নোট নিয়ে নাও। কে জানে হয়তো আগামী বিশেষ পরীক্ষায় কিংবা স্কুলের কিংবা কলেজে ভর্তি পরীক্ষায় তোমার কাছে প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ কত সালে এবং কোন সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন। তার সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন 1913 সালে তার অমর প্রেম কাহিনী
প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে এই উপন্যাসটির জন্য। তোমরা নোট করে নাও। আর আমি আজকে শো উৎসর্গ করতে চাই পলাকে। তুই বলতে পারিস কাহিনী কি আপনার? কাহিনী কি আপনার? যে আপনি পরপর 2টা শো কেন পলাকে উৎসর্গ করছেন? ওয়াই কলা না, সরি পলা। পলা হচ্ছে আমাদের এই শোর একজন শ্রোতা। আমার বড় দুঃখের দিনে পলা আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা। আমি যখন এক জায়গাতে ধাক্কা খেয়ে আরেকটা জায়গায় গেলাম ঐশীর কাছে, ঐশীর সাথে যখন এই আমি জাহিদ খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম, এর মাঝখানে ঐশীর জীবনে আরেকটা পুরুষ আসলো, আমিও বাদ হয়ে গেলাম, জাহিদও বাদ হয়ে গেল। সেই সময় আমাদের জীবনে আসলো রুমুর কাহিনীটা বলে নেই। হ্যাঁ প্লিজ। মানে এই থেকে বোঝা যায় যে মানব চরিত্র আসলে কি জিনিস। রুমুর একটা শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে। আচ্ছা। শিল্পকলায় সেটার প্রদর্শনী। হাউ শর্ট? 10 মিনিট। আচ্ছা। না, খুব বেশি শর্ট না, এত শর্ট না, আছে মোটামুটি লম্বা। যাই হোক, তো রুমু আমাকে বলছে যে এটা প্রিমিয়ার শো হবে, আপনি না আসলে এটা হবে না। বাহ। আমার আবেগে চোখে পানি চলে আসছে, একদম একদম চোখে এবং জিভে 2 জায়গায় পানি চলে আসছে, নাকেও পানি চলে আসছে বিকজ অফ সর্দি। প্লিজ অন্য কেউ এটা খারাপ অর্থ করবেন না। পানির ব্যাপারটা আসলে খুবই আনসার্টেন, অনেক কখন জায়গা থেকে আসে আসে। কখন যায়, এবং রাইট ঘামও তো এক ধরনের পানি, রাইট, তাই না? চোখের জল সেটা এক ধরনের পানি, নাকের সর্দি সেটাও এক ধরনের পানি, ঠোঁটের লালা সেটাও এক ধরনের। যাই হোক, এনিওয়ে আমাদের শ্রোতারা যথেষ্ট বুদ্ধি রাখে, তারা জানে পানি মানে কি। যাই হোক, আমার চোখেই পানি চলে আসছে এবং আমার কাছে মনে হলো যে একটা মেয়ে এত কষ্ট করে একটা সিনেমা বানাইছে, সেই সিনেমা আবার হলে মুক্তিও পেতে যাচ্ছে, এবং সেই সিনেমায় প্রধান অতিথি হিসেবে আমাকে ডাকছে। আমি না গিয়ে কিভাবে পারি? বিশ্বাস কর, আমার নতুন চাকরি, সিনেমাটা শুরু হবে 3টায়, আমার অফিস 2টা থেকে রাত 10টা। হাই টাইম। গত একটা মাস একটা দিন আমি কামাই দিই নাই, একটা ঘন্টায় দিয়েছি। ওই দিন যখন 2:30 বাজে, আমার বুকের ভেতর কেমন যে তোলপাড় শুরু হলো, রেহান আমি বুঝাতে পারবো না। জাস্ট আন্ডারস্ট্যান্ড যে প্রেম কি জিনিস। 2:45টার দিকে মনে হলো চাকরি বাকরির খেতাপুরি, আগে রুমু তারপর জুমু বা অন্য কিছু। যাই হোক, আমি 2:45টার দিকে একদম এক লাফে অফিস থেকে বেরিয়ে গেছি। বেরোয় আমি রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে জাস্ট 15 মিনিটও যাইনি। মানে আমার অফিস হচ্ছে পান্থপথ, এখান থেকে আমি যাবো শিল্পকলায়, 15 মিনিটও হয় না, প্রচন্ড জ্যাম। আমি রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া দিয়ে, পুরো ভাড়াটা দিয়ে আমি দৌড়ে সে জ্যামটা পার হয়েছি। পার হয়ে বাংলা মোটর এই সাইডে চলে আসছে, আরেকটা রিক্সা নিচ্ছি, যাও তাড়াতাড়ি যাও। তারপর সেইটা গিয়ে আরেকটা জ্যামের মধ্যে পড়ছে, তৃতীয় একটা জ্যামের মধ্যে। আবার সেইখান থেকে লাফায় নেমে আমি পরিবারের রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে একটা রিক্সা নেব। সেই সময় আমার অফিস থেকে আমার বস ফোন, তুমি কোথায়? আমি বললাম আমি তো একটু বাইরে আসছি। বাইরে আসছি মানে তোমার এখন অফিসে থাকার কথা না? এক গাদা নিউজ পড়ে রয়েছে, তোমার এগুলো ক্লিয়ার করার কথা না? তুমি বাইরে এখনই অফিসে আসো, তোমাকে একদম 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুমি অফিসে আসো। হাই হাই। আমি বললাম 10 মিনিট হবে না, কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। ওকে, আধা ঘন্টার মধ্যে তুমি আসো। তখন আমি ভীষণ দ্বিধার মধ্যে পড়ে গেলাম। আমার একদিকে পরিবার, আরেকদিকে আমার অফিস, আমার একদিকে রুমু, আমি যদি সামনে 2 কদম আগাই রুমু, আর আমি যদি ফিরে যাই, বস ফোন দিলে কি কমু? আরেকদিকে বস ফোন দিলে কি কম, আর আমি যদি ফিরে যাই তাহলে আমার চাকরিটা থাকে, আমার বউ বাচ্চা দুটো খেয়ে পরে বাঁচতে পারে। মানে একদিকে রুমু, আরেকদিকে কি খামু, ফুল এই একটা ক্রাইসিস। লাস্টে কই যামু? তারপর আমি ভাবলাম আমি না হয় বসে বসে প্রেম খাবো, চাকরি বাকরির গুল্লি মারি বলে আমি স্ট্রাইট আরেকটা রিক্সা নিয়ে আমি শিল্পকলায় পৌঁছালাম। এবং যেহেতু দেরি হয়ে গেছে, সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে, শর্ট ফিল্ম মানে প্রায় 10-12টা শর্ট ফিল্ম দেখাবে, একটা পর একটা চলবে। ওর মধ্যে আমি অন্ধকার হলের মধ্যে ঘুরে এদিক সেদিক তাকাচ্ছি। হঠাৎ করে অন্ধকারের মধ্যে থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে রুমু আমাকে বলল, রবি আমি এখানে, তুমি আসো। আমি সেই অন্ধকারে, মানে হঠাৎ করে হলের মধ্যে ঢুকলে হয় না, সিঁড়ি টিড়ি খুঁজে পাওয়া যায় না, কোনো রকম হাঁচতে পারছে, রুমুর পাশে গিয়ে বসলাম। জাস্ট আমি বসার 10 মিনিটের মাথায় সিনেমা শুরু হলো, রুমুর সিনেমা দ্য রিচ ড্রিম। অসাধারণ একটা সিনেমা। আমি আবেগে রুমুর হাত ধরে ফেললাম সে অন্ধকারে।
আমি রুমের হাত ধরে বসে রয়েছি, সিনেমাটা চলছে, তার প্রথম সিনেমা দেখানো হচ্ছে, সে আবেগ থরথর করে কাঁপছে। হঠাৎ করে খেয়াল করি রুমুর আরেকটা হাত আরেকটা ছেলে ধরা। ক্যান ইউ ইমাজিন ওই ছেলেটাকে? রাজীব ভাই। সিরিয়াসলি হারামজাদা ওই সাইডে বসে রয়েছে। মাই গুডনেস। আমার জিনিস মানে কি, ফুল জিনিস মানে আমি রুমুর এই সিনেমা নিয়ে ফেসবুকে প্রচার প্রচারণা করলাম, শিল্পকলায় ফোন দিয়ে বললাম এই সিনেমাটা ফ্রি দেখার ব্যবস্থা করে দেন, ঠিক আছে, এই সিনেমা সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাচ্ছিল না, সেটার পুরো ব্যবস্থাটা আমার করা। এবং আমি রুমুর পরের সিনেমাটাও ইনভেস্ট করবো বলে ভেবে রাখছি। রাজীব গিয়ে বসে রয়েছে, এবং যে রাজীবকে আমি জাহিদ ডাকি পার্টি করবো হ্যান, রাজীবকে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে রাজীব কোথায় বলতো? কোথায়? তার আগে বল আজকে রুমু কোথায়? রুমু আজকে শালবনে গিয়েছে, রাজীব তার সাথে আছে, এই জন্য রাজীব আমাদের সাথে আসেনি। এই যখন লোক প্রথমে একটা ওই যে নাম প্রকাশে অনিচ্ছুক একটা মেয়ের কাছে ধরা খেলাম, তারপর ঐশী, তারপর রুমু, এই অবস্থায় যখন আমার অবস্থা খুবই খারাপ, সেই সময় আমার জীবনে এলো পলা। ও ভালো টাইমিং আসছে তো। হ্যাঁ, 3 বোতল কোমল পানীয় দিয়ে বেটা আমার হৃদয় জয় করে নিল। ব্র্যান্ড তো বলা যাবে না। না, ব্র্যান্ড বলা যাবে না, কোমল পানীয় এবং একটা ক্যান জাতীয় পানীয়। যাই হোক, আবার সেই পানির ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, আমার সেই পানি লোক। আমি ভাবলাম যে না, কি দরকার, জীবনে তো প্রেম বহু হয়েছে, আর না। আমি এটা জাহিদ ভাই হঠাৎ করে কথা বলে উঠছে, সরি ভাই বান্দান। তুমি যে এখানে সাউন্ড অফ করো, আমাদের কোনো 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 ফেসবুকে কোনো অ্যাপ থেকে সাউন্ড আছে, জাস্ট এখানে এখানে এখানে। না না বস, আমি জানি সাউন্ডটা কি জন্য হইতেছে, আপনি কথা কইতে থাকেন, আপনি পেইন নেন না এটা নিয়ে। ঠিক আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে না, পলার কাছে আমি করব না, যে পলার কাছে আমি হার মানবো না, আমি আমার মনকে দমন করব, আমি আমার মনকে শাসন করব। কোন অবস্থাতে পলার কাছে নতি স্বীকার করা যাবে না, কোন ভাবে ওর কাছে দুর্বল হওয়া যাবে না। কিন্তু এই মেয়ে আজকে আরেক বোতল কোমল পানি আমাকে উপহার দিয়েছে। আমি আবেগের চটে পলাকে বললাম, পলা, আমার বুকের একটা প্লট আমি তোমাকে দিছিলাম, উনি কোথা থেকে দেন? আজকে 2টা প্লট তোমাকে দিলাম। বেটা এত ভালো, ও বলল আমার একটা প্লটই যথেষ্ট রবি, তুমি অন্য প্লট গুলোতে রুমুকে, ঐশীকে আর যা যা আছে তাম্মি মাম্মিদেরকে রেখো, আমি ওই এক প্লট পেয়ে খুশি। কেন আমি এই শো পলাকে উৎসর্গ করবো না? টেল মি। দাঁড়ান, জাহিদ ভাই পড়ে গেছে, উঠে নি। হ্যাঁ উঠেন ভাই। আমাদের এই শোটা, আজকের শোটা কেবল পলাকে না, এর আগে যত মেন্টসের বাতি জ্বালা শো হয়েছে সব পলাকে উৎসর্গ করা হলো। নট অনলি দ্যাট, এবিসি রেডিওতে যত শো হয়, কুয়াশা আর কি যেন আসছে, সত্য মিথ্যা হ্যান ত্যান, অনেক কিছু আছে জীবনের গল্প, সব পলাকে। শুধু ইভেন এই যে সকালে একটা শো হয় না, আগে একটা শো গুড মর্নিং, ওইটাও পলাকে উৎসর্গ করা। লালু ভাই একটা শো করতে মিটে করা, সেটাও পলার উদ্দেশ্যে। এই যাবৎকালে এবিসিতে যত শো হয়েছে, ভবিষ্যতে যত শো হবে, সব পলা তোমার জন্য, এবং তোমার সম্মানে আমরা একটা বিরতি দিচ্ছি, বিজ্ঞাপনদাতাদের জন্য না পলা। এখানে যে ব্র্যান্ডেরই বিজ্ঞাপন বাজুক, ধরে নিও পলা, ওটা তোমার জন্যই। ছোট্ট একটা পলা বিরতির পর, কয়েক পলক পর আমরা ফিরে আসছি আবারও পলাকে নিয়ে, আবার পলাকে নিয়ে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফের ছবি, আমার সঙ্গে ভাই কি হয়েছে ভাই? রয়েছে বাংলাদেশের এক নাম্বার আর্জেন্ট। আমি যখন বিরতিতে ছিলাম তখন ঐশী আমাকে হুমকি দিয়ে মেসেজ দিস, আমি মেসেজ পড়ে শোনাই, ভাই মেসেজ পড়ে শোনাই, আমি মেসেজ পড়ে শোনাই। ঐশী লিখছে, তুই পানি খা, তুই যেমন তোকে গিফট মানুষ দেয় তেমন, আমি কেউ না, এই সমস্ত। ঐশী, একটু পানির জন্য আমি তোমাকে আমার বুকের একটা না, 2টা না, 3টা প্লট দিছিলাম, একদম দক্ষিণের প্লট গুলো তোমাকে দেওয়া হয়েছিল। তাম্মির প্লট ছিল উত্তর দিকে, কিন্তু তুমি কি করছো ঐশী আমার সাথে? একটা ছেলে, ওই ছেলের নাম হচ্ছে অলিনের বন্ধু। অলির নামটা আসলে কি মনে হয়, তার ছেলে না মেয়ে? এটা মেয়ে মনে হয়। মেয়ে মনে হয় না? অলির একটা ছেলে,
আমিও প্রথমে ভাবছিলাম জরনির বন্ধু মানে কোনো একটা মেয়ে। অরিন ছেলেকে ভাবা সিরিয়াসলি অরিন একটা ছেলে, বুঝলাম না। অদ্ভুত। অরিন একটা ছেলে, অরিনের বন্ধু, অরিন একটা ছেলে। ওনার হাতে একটা বন্টন আছে, নাম মনে করেন ইমতিয়াজ, হইতে পারে, বা নাম জাহিদ রবি, এটাও হইতে পারে। অরিনের ভাইয়ের নাম হয়তো বোনের নাম হয়তো জাহিদ, হইতেই পারে। হইতেই পারে, কোনো সমস্যা নেই। সেই অরিনের বন্ধু এই ছেলেটার সাথে যা খুশি তাই করে যাচ্ছে। আরে বিয়ে তো আমাদেরও ঠিক হয়েছে, আমরা তো এইসব বিয়ের আগে করি নাই, করছি না। কি করছিস? না, আমি তো এখনো বিয়ে করিস, এই জন্য তো মানে এই জন্য জিজ্ঞেস করতেছি, বিয়ের আগে এইসব করছিস? বলছেন কি উত্তর দিবেন? কিভাবে সে আমাদের সাথে দেখা করতে আসার কথা, এসে আমি এখন অরিনের বন্ধুর সাথে আছি। আর ওই ছেলেটা ওই যে মুরগির মতো দেখতে, হাউ পানি, ফানি, রাইট? পলা জিন্দাবাদ। একটা ফুল আছে পলার নামে, আমি নামকরণ করেছি পলাশ, পলাশ ফুল। কারণ পলাশ শব্দটি এসেছে পলা যোগ ইস। আচ্ছা, আমরা ছিলাম কারণ এটার মধ্যে একটা না, সরি এইভাবে বলিস না। না ভাই, আমি একটা ভূতের অনুষ্ঠান করি তো আমার মাথায় এগুলো ঘুরে বেশি, সরি। তোর তুই ভূতের অনুষ্ঠান করি, তোর মাথায় লাশফাস করে হায় হায়। তোর জন্য আমার ভীষণ কষ্ট হয়, যেমনটা কষ্ট হচ্ছে রুমু এবং রাজীবের জন্য। রাজীব, তুই যেখানেই থাকিস মনে রাখিস আমরা বেইমানি পছন্দ করি না। তুই আজকে রুমুকে পেয়ে শালবন বিহারে চলে গেছিস, ভেবেছিস তোর জন্য আমরা কাঁদবো না। রাজীব, তুই সুখী হবি না। আজ হোক কাল হোক রুমু তোর আসল চেহারা ধরে ফেলবে। আর ওইখানে যদি ওই শালবনে যদি সেই সাপটা থাকে, আপনি কি শুনছেন ওই সাপের কথা? কোন সাপ? নতুন একটা স্পেসিসের সাপ বের হয়েছে। না তো। ওই সাপের কাহিনী ওটা হচ্ছে আপনার জিওগ্রাফিক চ্যানেলে দেখালো। সাপটা হচ্ছে যতবার খায় তত বড় হইতে থাকে, Oh my God! এবং সে তাকে মারা সম্ভব না, একমাত্র সে মরে নিজেকে নিজে যখন কামড় দেয় তখন। সাপটা একমাত্র কই পাওয়া যায় জানেন? শালবন বিহারে। দুই জায়গায়, শালবন বিহারে আর একটা হচ্ছে নোকিয়া মোবাইলের স্নেক গেমে। রাজীবকে যেন এই সাপ কামড়ায়। রুম অনেক লম্বা, রাজীব এবং রুমকে দুজনকে যাতে একসাথে কামড়ায়, সেই সাপ যেন অনেক লম্বা হয়ে আবার ওদেরকে কামড়ায়। খালি ওদের দুজনকে না, মানে ওদের যারা পরিচিত আছে রবি এবং রিয়ান জাহিদ বাদ দিয়ে সবাইকে কামড়ায় যেন ওই সাপরা ফালা করে ফেলে। একদম এই দোয়াই আমরা এই শো থেকে করি। চাইলে আমাদেরকে ফোন দিতে পারো 58151926 এই নম্বরে, এবং আমরা একটু পরেই ঢুকে যাব রোমিও জুলিয়েটের গল্পে। তার আগে আবারও বলে নিই, এই শো আর কারোর জন্য না, শুধু পলার জন্য। ভাই, বাকি সবাই যদি রেডিও বন্ধ করে দেয়, শুধু পলার জন্য। আচ্ছা, কেউ আমাদেরকে লিখছে যে নেটওয়ার্ক পাচ্ছে না, কারণটা কি? আসলে প্রেমের তো কোনো নেটওয়ার্ক, ও মানে আমাদের শোর নেটওয়ার্ক পাচ্ছে। ও আচ্ছা, তোমরা কি 89.2 ঠিক নাকি আমাদের নেটওয়ার্ক? যা থাকুক কপালে, যা হওয়ার তা তো হয়েছে। নেটওয়ার্ক তো না পাওয়ার কথা না, আমরা তো সব ঠিক মতনই রাখছি। এখন জাহিদ ভাই যদি কোনো প্রবলেম করে থাকে, ভাই কনসোলের দিকে একটু তাকায় দেখেন, বাই চান্স পিজিএম বন্ধ কিনা। ঐশী, তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে গেছি। ভাই, আপনি রিপ্লাই দেন নাই? ঐশীকে প্রশ্নই আসে না। প্লিজ ভাই রিপ্লাই দেন। আপনাকে আমি যা ছাড়ি সে তা কি কখনো বললো? ধরি না। যে আপনাকে কি বলছে? পানির কথা কি বলছে? হ্যাঁ, বলছে যে যে তুমি তো তাদেরকেই ভালো লাগবে যারা তোমাকে পানি দেয়। আরে পানির অপর নাম জীবন। হ্যাঁ, এটা তো যারা বোঝে জীবন না, দিবে তাদেরকে ভালো লাগবে না, বোঝে না। তাহলে ভালো লাগবে। শুধু তাই না, সে পলাকে খুব খারাপ ভাষায় গালি দিছে। আমি গালিটা বলতে পারতাম, কিন্তু পারিবারিক শো দেখে বলতেছি না। পলা, প্লিজ তুমি ঐশীকে একটা গালি লিখে প্লিজ আমাকে এখনই টেক্সট করো, আমি ওটা কপি করে ঐশীকে পাঠিয়ে দিতে চাই। আচ্ছা ভাই, আমরা কি পলার গলা শুনতে পারি না একটু একবার? অবশ্যই। পলা তোদের জন্য অনেক চকলেট পাঠাইছে। তাই নাকি? পলা তোদের জন্য অনেক চকলেট পাঠাইছে। যাই, পলাকে একটা ফোন দাও তো প্লিজ ভাই, একটা পলাকে একটা ছোট্ট করে অল্প করে ফোন দাও। রবি ভাইয়ের এই অবস্থা, প্রায় কান্নাকাটি করার অবস্থা, তাই না? এই সময় যদি পলা না থাকে, কেমনে হয়? কোনোভাবেই হয় না। আর রবি ভাই, রোমিও জুলিয়েটের যে ব্যাপারটা, ওদের যে রোমান্টিক যে পজিশনটা, ওই অবস্থানটাতে ওই সময় তো খুব টাফ ছিল, তাই না ব্যাপারগুলো? ওই ধরনের রিলেশন, ওই ধরনের রিলেশন টাফ ছিল তখন। মানুষ খুবই অপ্রয়োজন, এখন যেমন মানুষ অপ্রয়োজনে বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে, এখন বলতে বোঝাচ্ছে খুব রিসেন্টলি যেমন মানুষ অপ্রয়োজন ধর্ম নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে মাথা ঘামাচ্ছে, সেই সময় খুবই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মানুষ মাথা ঘামাতো। এবং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামাইলে কি সিচুয়েশন হয়, রোমিও জুলিয়েট তার একটা বড় প্রমাণ। যাইতে আমার মোবাইলে চার্জ নাই, কাজে খুব দ্রুত নাম্বারটা নিয়ে নাও,
পরে দেখা যাবে চার্জ বন্ধ হয়ে গেছে, তো পলাও আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে। এবং তোমরা যারা আমাদেরকে, আমরা গল্পে ঢোকার আগে তোমাদের কল নেব 58151926 এই নম্বরে, এবং তোমরা এখানে ফোন দিয়ে তোমরা যা খুশি তাই বলতে পারো, যা খুশি তাই। শুধু শালবনের কোনো নিউজ আমাদেরকে দিবেন শুধু না। শালবনে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমরা জানতে মোটেও ইচ্ছুক না। তবে হ্যাঁ, আমাকে তুই একটু কথা বল, আমি যাইতে কয়েকটা প্রয়োজনীয় নাম্বার দে, আমাকে একটা কলম দে। হ্যাঁ, প্রয়োজনীয় কিছু নাম্বার দেওয়া হইতে থাক। এর মধ্যে একটু প্রেম নিয়ে আমরা কথা বলি। প্রেম তো মানুষ কত রকমেরই করে। কিছু প্রেম আছে আজকাল, যে প্রেমের নাম হচ্ছে ক্রাশ। মানুষ আজকাল ওটা খায়, ক্রাশ খায়, তারপরে সেটাকেও বলা এক ধরনের প্রেম। ওই ক্রাশ খাওয়া অবস্থার প্রেমের সাথে আবার বয়ফ্রেন্ডও থাকতে পারবে, গার্লফ্রেন্ডও থাকতে পারবে। ওই থাকা অবস্থাতেই ক্রাশ খাওয়া যায়, এমন কোনো কিছু নাই যেটা মানে কি বলবো, যে একটা কিছু লিমিট থাকা উচিত, তাই না? কিন্তু আজকাল প্রেমের ক্ষেত্রে এইসব লিমিট নাই। এই গেল ক্রাশ প্রেম। আরেকটা আছে হচ্ছে ব্রেকআপ প্রেম আর প্যাচ আপ প্রেম। আগে আমরা মানে যারা শুনতাম যে প্রেমের ব্যাপারটা, ওটা ছিল ভালোবাসি তোমাকে, ভালোবাসি আমাকে, এই ধরনের ব্যাপার। আর এখন এরা প্যাচ আপ করে, মানে একজন আরেকজনের সাথে যদি কম্প্যাটিবিলিটি মিলে যায়, USB 2 আর USB 1 এর মতো, তারা একজন আরেকজনের মধ্যে মানে ইনভলভড হয়ে যায় আর কি। তারপরে সেটা যেটা হয়, এক সময় সেটা হয় ব্রেকআপ, মানে ভাঙে যায়। আসলে রবি ভাই, মানে প্রেম তো কোনো মানে বস্তু না, এটা ভাঙে কেমনে, কেমনে ব্রেকআপ হয়? এটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্রেম বস্তু না, কিন্তু প্রেম যেটার মধ্যে রাখা হয়, মানে তোর যে হৃদয়, সেই হৃদয় একটা খাঁচার মধ্যে থাকে, যেটা আমরা বলি যে বুকের খাঁচা, ওটা ভালোই ভাঙে। ওইটা তো ওইটা ভালোই ভাঙে, মায়ের উপরে থাকলে ভাঙতে পারে, বাড়ির উপর থাকলে ভাঙতে পারে, তো ওটা ভাঙে। এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট ওইখানে ওই সব জায়গা থেকে হয়। বলা, তুমি লজ্জায় কেন ফোন বন্ধ করে দিয়েছো? তোমাকে আমরা ফোনে পাচ্ছি না, আরে কোনোভাবে পাচ্ছি না। তাহলে ও শুনতেছেও না আমাদেরকে? ফোন বন্ধ করে দিলে তো রেডিও শুনতে পারবে না। জাহিদ ভাই, আপনি যা বলবেন মাইকে বলেন, ইশারায় বলেন। ইশারায় জাহিদ, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, রবীন্দ্রনাথের আরেকটি কালজয়ী গান। বস, এটা রবীন্দ্রনাথের না বস। ইশারায় শীষ দিয়ে আমার যতটুকু আমাকে মনে হয় ডেকো না। বস, এই গানটা কিন্তু বাংলাদেশে ইফটিজিং এর বিরুদ্ধে করা প্রথম গান। হ্যাঁ, রাইট, আমার একদম মনে- দেখেন আপনি কথাগুলো দেখেন। একদম পুরাপুরি ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না। দেখো না, রাইট। এইটাই তো ইফটিজিং। এই জন্য তো রবীন্দ্রনাথ বিশ্বকবি। বস, তাকে তো এটা রবীন্দ্রনাথের নাম। অবশ্যই রবীন্দ্রনাথ না হলে নজরুলের তো হবেই, বা জসিমউদ্দিনও লিখতে পারে, বা ওনাদের থেকে ইন্সপায়ার্ড যে কেউ। যে কেউ। শেষ পর্যন্ত আমরা বোধহয় একটা ফোন পেয়েছি। ভাই, আজকাল কেউ ফোন করতেছে না, রাজীব ভাই নাই দেখা নাকি? না, আমাদের ফোন করতেছেন, তো আমরা 3 নারীর কাউকে ধরা পাচ্ছি না। পলা, রুমু, এসে আমরা চেষ্টা করে যাচ্ছি। রুমু, ফোনটা ধরো মা, প্লিজ। প্লিজ। রাজীবের সাথে তোমার কি হচ্ছে এই মুহূর্তে? আমরা সে বিষয়ে জানতে ইচ্ছুক না, আমরা শুধু জানতে চাই, এই যে আমাদের কষ্ট দিলে, তোমার বিবেকের কাঁটা কি কোথাও টিক 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 করে বাঁধে কি বাঁধে না? রোমিও জুলিয়েট নিয়ে তোমার অনুভূতি কি? প্রেম কেন তোমার কাছে এত দূরের বিষয়? মা, ঐশী, ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো। আমরা তোমার কাছ থেকে শুনবো ওই যে অরিনের বন্ধুর ব্যাপারে। আসলে একটু শুনতাম, সেই ছেলে দেখতে কেমন, আর আমরা পারলে সে ওনার কি যে মুরগি পছন্দ করে না মোরগ পছন্দ আর করে। ওনার যে বোন আছে জাহিদ, তার নাম্বারটা একটু নিতাম আমরা। কথা বলার দরকার ছিল যে এরকম একটা নাম নিয়ে, এরকম একটা ম্যানলি নাম নিয়ে নাম নেই কি, সে কিভাবে? কিভাবে? আমি আবার আরেক জাহিদে চিনি, বুঝছেন? ওরে দেখে মনে ওর নাম হচ্ছে ছিল জাহিদা। আচ্ছা ঠিক আছে, আমি তো আচ্ছা, আমি তো বলি নাই যেটা আপনি ভাই, আপনি বন্ধ করে দেন কেন মাইক? পলা, প্লিজ ফোনটা ধরো সোনা মানিক আমার। আমার মনে হয় সে মানে ফোন ধরবে না বস। কেন? না না, পলা অবশ্যই, পলা আমাকে টেক্সট করছে। এই যে বস, প্রেমের আরেকটা ধরন বের হয়ে গেল। কিরকম? গোপন প্রেম, অন এয়ার প্রেম না, অফ এয়ার প্রেম। অফ এয়ার প্রেম। অফ এয়ারে প্রেম হলে হয় কি, এটা উড়ে যায় না। অন এয়ার মানে তো বাতাসে। এটা সবাই বুঝাই দিলাম বস। এই যে আপনি এত প্রেম করেন অন এয়ারে, সবই কিন্তু বাতাসে। না রে, কোনটাই বাতাসে না। বাতাস, তবে সেটা হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাসে বিশ্বাসে এই প্রেম। এই কারণে আপনি আসার পরে সে ইয়া করে নেন না, ব্রাশ করে নেন। এইটা ভালো বস, কারণ আদারওয়াইজ মানে দুর্গন্ধযুক্ত প্রেম। একটা ফোন নাও, ফোন নিয়ে আমরা বিরতিতে চলে থাকুক, একটু শুনি পোলাওয়ান কি বলতে চায়। হ্যালো, নিশ্চয়ই তারা প্রেমের কথাই বলতে চায়। হ্যালো, প্রেমের ব্যাপারটা আসলে হ্যালো,
সারাদিন বস জানেন কি SMS আসে আমাদের কাছে, কি? মনটা খারাপ ভাইয়া, গার্লফ্রেন্ডকে মিস করছি। আচ্ছা। মনটা খারাপ ভাইয়া, গার্লফ্রেন্ড নাই। মনটা খারাপ ভাইয়া, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। মনটা খারাপ ভাইয়া, কেউ গার্লফ্রেন্ড হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করছে না, এরকম আসে। সব গার্লফ্রেন্ড সবাই প্রেম নিয়ে আছে, প্রেম আর ফেসবুক এই দুটা জিনিসের মধ্যে আটকে গেছে। আর কিছু নাই। হ্যালো, কে বলছিলে? হ্যালো হ্যালো, হ্যালো, তুমি এভাবে বললো না, তাহলে হ্যালো বললাম বললাম আমরা হেলাহেলি শুরু করবো। কে বলছিলে? দুর্ঘোষণা কি? কি তোমার নাম? হ্যালো হ্যালো। হ্যালো, মেয়েটা খুব সুন্দর ভাবে হ্যালো বলছে। হ্যালো ফোনটা দিয়ে মনে হয় মোবাইলটা হারায় ফেলছে। হ্যালো, এই বলো হ্যালো। আবার ওইভাবে হ্যালো বললা না। হ্যালো হ্যালো ভাই মাঝে মাঝে হয় কি বুঝছেন বস, আমি আপনার একটা কথা বলি, পাইরেটেড মিউজিক যখন আমরা বাজাই, হ্যাঁ, তখন মাঝে মাঝে পিছন হয় কি থেকে না, সাউন্ড এখন তো শীতের দিন তো পোলাপন প্রচুর ভেজলিন ইউজ করে, গলায় ভেজলিন দিলে গলায় শব্দ ভেজলিন দিল না, পিছলাই যায় না, এরকম পিছলাই যাচ্ছে। আবার বলো তো শোনা হ্যালোটা। ওই জন্য অতিরিক্ত ঠোঁট চাটতে নাই। হ্যাঁ, ভেজলিন ভেজলিন ঠোঁটের খেতে হয় মাধ্যমে না, গলায় মা। চলে যায়, আপনার ভেজলিন বুঝতে হবে মাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যালো বলো তো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। ঘুমাই গেছে ভাই, নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আচ্ছা এবার যাই দিই, লাইন কাটো। মানে অসাধারণ, অনেকদিন এরকম পিছলা হ্যালো শুনিনি। হ্যালো ফোন দি হ্যালো, তারপরে পিছলা ঘুমাই গেছে ভাই। লজ্জা পাইছে, ভাবছে যে ওকে দিয়ে যোগ করা হয়েছে। মোটেও যোগ না। আমরা 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 চাই যে আমাদের গলা থেকে যে শব্দগুলো বের হয় এটা যেন মুস্তাফিজের বলের মতো সুইং করে। হ্যাঁ, একদম মানে এটা যেন ওই অপোজিট সাইড যেন বোল্ড হয়ে যায়। হ্যালো হ্যালো। এই তুমি কি একটু আগে ফোন দিছিলা? না তো। ও তুমি নতুন। হ্যাঁ বলো, ময়না পাখি কি অবস্থা? আমি নাওরিন। তুমি নাওরিন, সেটা তো বুঝলাম। তো, অবস্থা কি? অবস্থা ভালো। অবস্থা ভালো। আচ্ছা ঠিক আছে নাওরিন, তুমি কোথা থেকে বলছিলে, কি করো? চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম কলেজে সেকেন্ড ইয়ার পড়ি। চট্টগ্রাম কলেজে সেকেন্ড ইয়ারে পড়ো। বাট চিটাগাংয়ের মেয়েদের উপর আমাদের আর কোনো ভরসা নাই। দুলাভাই কেমন আছো? কে, জাহিদ? হুম। চিটাগাংয়ের, আচ্ছা চিটাগাংয়ের লোকেরা দুলাভাইকে কি দুলাভাই বলে না বড়দা বলে? সেটা আমি ঠিক জানি না। কারণ- আমার গ্রামের বাড়ি বরিশালে। তোমার গ্রাম বরিশালে কিন্তু থাকো চিটাগাংয়ে, ফোন করতেছো ঢাকায়। ঢাকায়। তুমি এরকম কেন? খুব ভ্যারিয়েশনের মধ্যে। বাড়ি বরিশাল, থাকে চিটাগাং, ফোন করে ঢাকা। আজব কথা। কেন আমাদের মেয়েরা এরকম? আর কত ছেলেদেরকে কষ্ট দিবা? এই যে 3টা ছেলে, এই যে- তুমি অ্যাটলিস্ট তুমি শুধু চিটাগাং এর ছেলেদেরকে কষ্ট দাও। কষ্ট দাও। কেন ঢাকা তুমি- কেন ধরতেছো তুমি? কেন বরিশাল তুমি কেন ধরতেছো? বরিশালকে কেন এর মধ্যে জড়াচ্ছ? হ্যালো, কেন ঢাকা ছাড়া অন্য কোথাও থেকে ফোন দেওয়া যায় না? না, যায় যায় যায়, তাতে কোনো অবশ্যই সমস্যা যায়। নেই। আমরা একটা ছোট্ট বিরতি নেই। আমার মনে হয় তাই উচিত। ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসি। এটা বিরতি না, এটা পলাতির পর আবার ফিরে আসি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিম ছবি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে দূরে রয়েছেন রাজীব হাসান। তিনি রয়েছেন রুমুর সাথে। রাজীব, রুমু তোমরা সুখী হও, শালবন বিহারের সাপ তোমাদেরকে কামড়ে কামড়ে মোরবা বানিয়ে ফেলে। আমরা বোধহয় আর কথা না বাড়ি, আমার মনে হয় যে আমাদের গল্পে চলে এবার আমরা রোমিও এন্ড রোমিও জুলিয়েটের কাছে এবং চলে যাই। জুলিয়েটের গল্পে চলে যাই। আমরা এই গল্পের একটা সংক্ষিপ্ত রূপ তোমাদেরকে শোনাবো, যাতে তোমরা প্রেম কি ব্যাপারটা ধরতে পারো। এই গল্পটা আমি উৎসর্গ করছি পলাকে। তবে এই গল্প যদি ওই শিশু নিয়ে কিছু বুঝতে চায়, কোনো নিষেধ নাই, অবশ্যই সে শুনতে পারে। ওপেন কনসার্টের মতো। এই গল্প যদি রুমু শুনতে চায়, সেও শুনতে পারে। যদি এই গল্প তাম্মি শুনে কিছু বুঝতে চায়, এই গল্পটা তার জন্য। আমি যে জায়গাটার গল্প বলছি সেটার নাম হচ্ছে ভেরোনা। ভেরোনা হচ্ছে ইটালির খুব বিখ্যাত এবং প্রাচীন একটা নগরী, ভেরোনা। এই নগরে ভেরোনাতে অনেক বড় বড় ফ্যামিলি বাস করে। আচ্ছা, অনেক বড় বড় ফ্যামিলি বাস করে।
তার মধ্যে দুইটা বড় এবং অভিজাত এবং খানদানি পরিবারের নাম হচ্ছে, একটা হচ্ছে ক্যাপুলেট আর একটা হচ্ছে মন্টেগু। ক্যাপুলেট এবং মন্টেগু দুই রয়্যাল ফ্যামিলি। কিন্তু যা হয় যে একটা জায়গায় যখন দুইটা রয়্যাল ফ্যামিলি থাকে তাদের মধ্যে সম্পর্ক ততটা ভালো থাকে না। মন্টেগু এবং ক্যাপুলেট এই দুই পরিবারের মধ্যেও সম্পর্ক ভালো ছিল না। যদি আমরা বলি যে সম্পর্ক ভালো ছিল না তাহলে এটা খুবই কম বলা হবে। তাদের মধ্যে খুবই খারাপ সম্পর্ক ছিল। এক পরিবার আরেক পরিবারকে দেখতেই পারত না। এক ফ্যামিলির লোকজন আরেক ফ্যামিলির লোকজনকে রাস্তাঘাটে দেখলেই খেপে যেত। শুধু তাই না, এই দুই ফ্যামিলিতে যারা চাকর বাকর ছিল তাদের মধ্যে রেষারেষি ছিল। পুরো নগরী দুইটা ভাগে বিভক্ত। এক ভাগে হচ্ছে মন্টেগু ফ্যামিলি আর এক ভাগে হচ্ছে ক্যাপুলেট ফ্যামিলি। বাস ওদের ওই শত্রুতাটা কি এই টাইপের ছিল যে একটা গল্পে পড়ছিলাম হাকলবেরি ফিনের, যে দেখা হইলেই যুদ্ধ টাইপের একটা ব্যাপার শুরু হয়ে যেত, কাউকে একা পাইলে কেউ মেরে ফেলতো, অনেকটা এই টাইপের, যে একদম জন্মশত্রু যাকে বলে। ধর আমি সেটাই তোকে বলতে যাচ্ছিলাম যে হয়তো দুই ফ্যামিলির কেউ রাস্তায় নাই, হয়তো এই বাড়ির চাকর আর ওই বাড়ির চাকর দুজনে রাস্তায় যাচ্ছে, চাকর বাকররা মারামারি লাগাই দিছে। তুই এই ফ্যামিলিতে কাজ করিস না? হ্যাঁ করি। তো কি হয়েছে? তুই এই ফ্যামিলিতে কাজ করিস কেন? ব্যাস লেগে গেল মারামারি। এবং প্রথমে চাকর বাকররা মারামারি লাগতো, তারপর পরিবারের লোকজন এসে যোগ দিত, তারপর পাড়ার লোকজন এসে যোগ দিত, পরে পুরো সিটি এই মারামারিতে জড়ায় পড়তো। এবং তখনকার মারামারি মানে ঢাল তরোয়াল নিয়ে লড়াই, এরকম লড়াই হইতো। তো এরকম যখন অবস্থা, তখন আমরা একটা ছেলের সঙ্গে পরিচয় তোমাদেরকে করিয়ে দিতে চাই। এ হচ্ছে মন্টেগু ফ্যামিলির ছেলে, তার নাম হচ্ছে রোমিও। রোমিও অসম্ভব সুদর্শন, স্বাস্থ্যবান এবং খুবই ভদ্র একটা ছেলে, এই অনেকটা আসিফেন তাজ রবির মতো। তো এই রোমিও সে মন্টেগু ফ্যামিলির ছেলে, একমাত্র ছেলে এবং মানে বাবার একমাত্র সন্তান। রোমিও পছন্দ করতে হচ্ছে আরেকটা, ওই শহরের আরেকটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির একটা মেয়েকে, মেয়ের নাম হচ্ছে রোজালিন। আচ্ছা, সে রোজালিনকে পছন্দ করত, দূর থেকে তার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু রোজালিন তাকে খুব বেশি পাত্তা দিত না, কোনোভাবে রোজালিন পাত্তা দিত না। লোক আমরা কিন্তু বলবো রোমিও এবং জুলিয়েটকে নিয়ে। জুলিয়েট কিন্তু এখনো গল্পে আসে নাই, আসছে নতুন একটা মেয়ে রোজালিন। সে রোজালিনকে পছন্দ করতে, রোজালিন খুব বেশি পাত্তা দিত না। এবং অনেকদিন হলো সে রোজালিনকে রাস্তাঘাটে বা রোজালিনের বাসার বাগানে সে খুঁজে পাচ্ছে না। রোমিওর মনটা ভীষণ খারাপ, রোজালিনকে সে কোথাও পাচ্ছে না। মন খারাপ করে সে বনে চলে গেছে, বনে গিয়ে রোজালিনের কথা ভাবছে। এটা শুনে রোমিওর বন্ধু বান্ধবরা গেল রোমিওকে বন থেকে ফিরাই নিয়ে আসতে, যে দোস্ত মন খারাপ করিস না, এরকম হয়, যাকে তুই ভালোবাসিস সে যদি তোকে ভালো না বাসে আসলে করার কিছু নাই, এরকম সান্ত্বনা দিয়ে রোমিওকে ওরা বন থেকে বের করে নিয়ে এসে ওরা রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা, এমন সময় একটা লোক সে হাতে একটা কাগজ নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলো যে দেখেন তো এই কাগজে আপনাদের নাম আছে কিনা। তোরা কাগজটা হাতে নিল, এই কাগজে অনেকগুলো ফ্যামিলির নাম লেখা এবং ফ্যামিলি মেম্বারদের নাম লেখা। কি ব্যাপার? তখন সেই চাকরটা বললো যে আমি হচ্ছি ক্যাপিটালেট ফ্যামিলির নতুন চাকর, আমি লেখাপড়া জানি না, আমাকে এই চিঠিটা দিয়ে বলছে এই চিঠিতে যাদের যাদের নাম লেখা আছে সবাইকে আজকে আমাদের বাসায় দাওয়াত দিবা। আচ্ছা, ওই চিঠি তখন রোমিও হাতে নিল, আগ্রহ করে হাতে নিল, হাতে নিয়ে দেখলো যে এই চিঠিতে সবার নাম আছে, খুব স্বাভাবিক কারণে তাদের ফ্যামিলির কারোর নাম সেখানে নাই। ওটা একটা দাওয়াত পত্র, যে রাত্রে বাসায় পার্টি আছে, সেই পার্টিতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু এই ফ্যামিলি বাদ দিয়ে। আচ্ছা, তো রোমিও তো জানে, চাকর তার চিনে না যে রোমিও হচ্ছে তাদের শত্রু পরিবারের ছেলে, কারণ সে চাকরটা নতুন, সে জানে না। সো চাকরটা তাকে কাগজটা দিল, কাগজে দেখলো রোমিও যে এখানে সবার নাম আছে, শুধু তাদের ফ্যামিলির কারো নাম নাই। কিন্তু তারপর রোমিও ঠিক করলো সে ওই দাওয়াতে যাবে। আচ্ছা, কেন বলতো? রোজালিনকে দেখতে। এক্স্যাক্টলি, কারণ ওইখানে তো শহরে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে রোজালিনের নামটাও আছে। রোজালিনকে যেহেতু কোথাও পাওয়া যাচ্ছে না, কাজেই সে ঠিক করলো যে এইখানে যদিও মানে তার ফ্যামিলির লোকজন ওই দাওয়াতে, ওই পার্টিতে ব্যান্ড, একদম যেমনটা ব্যান্ড হয়েছিলাম আমি অরিনের বিয়েতে, যাই হোক আমি শাহিনেরা কেউ যেতে পারিনি, এনিওয়ে তো যাই হোক, তো কিন্তু ওইখানে রোজালিন যাবে, রোমিও ঠিক করলো ওইখানে সে যাবে। তখন রোমিওর বন্ধুরা বললো খবরদার, এটা খুবই বিপজ্জনক কাজ হবে,
একদম মানে কারণ direct। দুই ফ্যামিলির মধ্যে হচ্ছে কাটাকাটি সম্পর্ক। তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সেখানে তোদেরকে ওরা দাওয়াতই দেয় নাই। তোদের ফ্যামিলির কেউ যদি যায় ওরা তো ঢুকতে দেবে, আহ্বান করবে। তখন আমি বললো না, আমি লুকিয়ে যাব, ছদ্মবেশে যাব, ওইখানে গান বাজনা হবে। সে ঠিক করলো যে সে গায়ক বেশে যাবে পার্টিতে, ঠিক আছে, গায়ক বেশে যাবে। তারপর বন্ধুরা বললো না দোস্ত, এটা খুবই রিস্ক, কারণ যদি টের পেয়ে যায় তোর আসল পরিচয়, ওরা মেরে ফেলবে, এখানে মেরে ফেলবে, এবং মেরে ফেললে কেউ কিছু বলবে না, কারণ কিছু বলার নাই। কারণ কি এটা পুরা সিটির লোকজন জানে যে দুই ফ্যামিলির মধ্যে এরকম ঝগড়াঝাটি আছে। তার উপরে আবার ইনভিটেশন দেওয়া হয়নি, তাও আসছে। কিন্তু রোমিওর কথা হচ্ছে আমি রোজালিনকে দেখবই, এই একটা মাত্র জায়গা যেখানে আমি গায়কদের সাথে গান গাইবো এবং প্রাণ ভরে রোজালিনকে দেখবো। বন্ধু বান্ধবরা দেখলো যে ঠিক আছে, এত যেহেতু সে পাগল হয়ে গেছে আর সে যেহেতু ছদ্মবেশী ধরবে, ঠিক আছে, ওকে একটু রিস্ক নেই। আমরা রিস্ক নিয়ে ওরা কি করলো, ওরা গায়কের দল যেটা সেটার মধ্যে রোমিওকে একদম গায়কের পোশাক পরে, বাদকের পোশাক পরায় দিয়ে দিল। রোমিও গেল সেই তাদের শত্রু পরিবারে রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য। আচ্ছা, সে বাসায় ঢুকছে গায়কদের সাথে, কিন্তু গায়কদের যে দল তারা বারবার রোমিওকে সতর্ক করতেছে, তুমি এমন করতেছো কেন, এত অস্থির কেন, তুমি এত অস্থির যে তোমাকে তো লোকজন বুঝে ফেলবে যে তুমি চোর, তুমি না বলে এখানে ঢুকছো, মিথ্যা পরিচয়ে ঢুকছো, তুমি নর্মাল থাকো। কিন্তু রোমিও কি নর্মাল থাকতে পারে? তার তো নর্মাল থাকার কোনো উপায় নেই, তার দুই চোখ, তার দুই মন, তার অবস্থা তো রবি আর পলার মতো। মানে রবি যেমন পলাকে সবসময় খুঁজে, সেরকম রোমিওর রোজালিনকে খুঁজছে। কিংবা রবি যেমন গত সপ্তাহে রুমুকে খুঁজছিল, একই ভাবে। ওটাও তো চেঞ্জ হয়ে যাবো একটু পরে। হ্যাঁ, যাই হোক, মিল আছে ভাই আপনাদের। হ্যাঁ, অনেক মিল আছে। তো যে কোনো প্রেমের কাহিনী অলমোস্ট সেম ব্রাদার। তো যাই হোক, সে এরকম ইতুতি তাকাচ্ছে, টেনশন, সে রোজালিনকে খুঁজছে। মজার ব্যাপার হচ্ছে ওই পার্টিতে ওই দিন রোজালিন যায়নি। সেটা তার ব্রুমি বেচারা জানে না। রোজালিনকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আরেকটা মেয়ের দিকে তার চোখ আটকায় গেল। মমতাজ হইলে বলতো পোলা তো নয় যেন আগুনের গোলা, মহিলা মমতাজ হইলে বলতো ছুরি তো নয় যে আগুনের ঘুড়ি। মানে এরকম একটা মেয়ে, অসাধারণ একটা মেয়ে। রোমিও তার দিকে তাকিয়ে পুরো ব্যাকুল হয়ে গেল, যেমন আমি ব্যাকুল হয়ে গিয়েছিলাম পলাকে দেখে পুরো। এবং রোমিও ভাবলো যে মানে মানুষ এত সুন্দর হয় কিভাবে, সেটাই। আর আমি যারা আকাশ থেকে পড়ে নেমে এসেছে, তার সমস্ত চোখের মধ্যে মাদকতা, পৃথিবীর সমস্ত ভালোবাসা তার মধ্যে, এবং তাকে দেখা মাত্র রোমিওর যেটা মনে হলো, হু দ্য হেল ইজ রোজালিন। হ্যাঁ, সেটা মনে হয় না, ওকে দেখার পর যেটা মনে হলো যে এই সে মেয়ে এক্স্যাক্টলি যাকে আমার মনটা খুঁজছে। কিছু কিছু মানুষের সামনে কিন্তু দাঁড়ানো মাত্র মনে হয় যে এই সেই মানুষ যার জন্য আমি এতটা দিন অপেক্ষায় ছিলাম, যার জন্য অপেক্ষায় থাকতে গিয়ে আমি যে মানুষটাকে এতদিন ধরে খুঁজছিলাম, ভুলে ভুলে অনেক মানুষের সাথে আমি গিয়েছিলাম শুধু এই মানুষটার খোঁজে, এই মানুষটার কথা ভেবে। কিন্তু সেই মানুষটার সামনে দাঁড়ালে মাঝে মাঝে মনে হয় এই সেই মানুষ, এই আমার মনের মানুষ যাকে আমি খুঁজছি। রোজালিন, ঐশী, রুমু, আম্মি, এসব ফুল, এই সে আসল মানুষ। একদম রোমিওর সেই কথাটা মনে হলো যে এই সেই মেয়ে, আমার সকল অস্থিরতা এই মেয়েটাকে নিয়ে, আমার সকল ব্যাকুলতা এই মেয়েটাকে নিয়ে। সে ইভেন যে মেয়েটার নামও জানে না, কিন্তু সে পার্টির মধ্যে উনি হয়ে দাঁড়াচ্ছে। এবং রবি সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, কে এই মেয়েকে, এই মেয়েকে, কোন মেয়ে, কোন মেয়ে, ওই যে ওই মেয়ে, ওই মেয়ে। তখন সবাই বলল, তুমি জানো না, তুমি এই মেয়েকে চিনো না, অথচ তুমি এই বাড়ির দাওয়াতে আসছো। এই বাড়ির যারা দাওয়াতে আসছে তারা তো সবাই এই মেয়েকে এক নামে চেনে। রুমির তো চেনার কথা না, কারণ তো সে এই বাড়িতে একজন নিষিদ্ধ মানুষ, সে তো কোনো অবস্থাতে আসে না এই বাড়িতে, কাজে সে চিনতে পারতেছে না। তখন সবাই বলল, এই মেয়ে হচ্ছে এই পরিবারের একমাত্র মেয়ে, তার নাম
জুলিয়েট। জুলিয়েট এই প্রথম একই সাথে আনন্দ এবং বেদনায় রোমিও ভাসল, কারণ সে মেয়েটার নামটা জানলো, মেয়েটার নাম জুলিয়েট। এটা তার জন্য আনন্দের বিষয়, কারণ সেই প্রথম তার মনের মানুষকে খুঁজে পেল, কারণ সে এই প্রথম আবিষ্কার করলো যে তার স্বপ্নের মানবী আসলে দেখতে কেমন, তার নামটা কি। এই জন্য তার হৃদয় গভীর আনন্দে পূর্ণ হলো। একই সাথে গভীর বিষাদে তার মনটা ভরে গেল, কারণ এত খোঁজাখুঁজির পর, এত বাছাবাছির পর, এত ঝামেলার পর ঠিক সেই মেয়েটাকেই তার ভালো লাগলো, যে মেয়েটার পরিবারের সাথে তার পরিবারের দীর্ঘদিনের চির প্রতিদ্বন্দ্বী, আজীবন আমৃত্যু শত্রুতা, এবং সে সেই পরিবারেরই মেয়ে, এবং সে সেই পরিবারের মেয়ে। গান চলছে, মুখ চলছে, হ্যান চলছে, ত্যান চলছে। তবুও রোমিও দেখলো সেই মেয়েটা খুব হাসি মুখে সবার সাথে কথা বলছে। রোমিও মেয়েটার দিকে আগায় গেল, আগায় গিয়ে বললো, জুলিয়েট কেমন আছো? মেয়েটা খুব অবাক হয়ে বললো, আমি তো ঠিক তোমাকে চিনলাম না। তখন রোমিও বললো, আমার নাম আমি বলতে পারবো না তোমাকে। আচ্ছা, কেননা আমার নাম যদি তুমি তুমি শোনো, তাহলে তুমি হয়তো আমাকে বাসা থেকে বের করে দিবা। তুমি যদি আমার নাম শোনো, বা তোমার আশেপাশের লোকজন যদি আমার নাম শোনে, তাহলে তারা হয়তো আমাকে মেরেই ফেলবে। এটা হলো, তার মানে কি, তোমার কি কোনো নাম নাই? হ্যাঁ, আমার একটা নাম আছে, ধরে নাও আমার নাম প্রিয়তম। আচ্ছা, তুমি আমাকে নাম এই নামেই ডেকো। রোমিও যখন ব্যাকুল ভাবে এই কথাগুলো বলছিল জুলিয়েটকে, তখন পাশ থেকে একজন শুনে ফেলে। শুনে ফেলার পরেই সে চট করে রোমিওকে চিনে ফেলে। তারপর যা হয়, তারপর যা হয়, তুমি ওই ফ্যামিলির ছেলে না, তুমি কেন এখানে আসছো? রোমিওকে আটকানো হলো, তাকে মেরে ফেলা হবে। কিভাবে মারবে সেটা একটা প্ল্যান করা হচ্ছে। এই খবর শুনে রোমিওর বাবা ছুটে আসলো, এলাকার ময় মুরব্বীরা আসলো, তারা হাত জোর করে ক্ষমা টমা চেয়ে, যে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলছে, কোনো মতে যদি একটা সলিউশন আনা যায়। তারপর ওরা যাই হোক, ওরা খুবই অপমান করে রোমিওকে ছেড়ে দিল, যে ঠিক আছে, বাচ্চা ছেলে ভুল করে আসছে, হ্যাঁ ধরে নিচ্ছি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এবারের মতো মাফ করা হলো। কিন্তু ভবিষ্যতে এই বাড়ির ত্রিসীমানায় যেন রোমিওকে না দেখা যায়। রোমিও চলে আসলো, এবং এই প্রথম সে টের পাইল বিরহ কাকে বলে, কত প্রকার ও কি কি। পুরা সত্যিকারের বিরহ, যাকে রেহান তুই ভালোবাসিস, তুই জানিস তাকে তুই ভালোবাসিস, তুই জানিস যে তাকে ছাড়া তোর কোনো উপায় নাই, তুই জানিস যে তাকে ছাড়া তুই বেঁচে থাকতে পারবি, তবে সেই বেঁচে থাকাটা মরার চাইতে কষ্টকর হবে। কিন্তু তাকে পাওয়ারও যখন কোনো উপায় থাকে না, একদম শুরুতেই, তখন না যে কষ্টটা হয়, সেই কষ্টটার সাথে কোনো কষ্টের তুলনা হয় না। আমরা যারা ভালোবাসি, আমরা প্রায় এরকম একটা চীনের মহাপ্রাচীরের সামনে দাঁড়িয়ে যাই, যে আমি ভালোবাসি ওকে, কিন্তু যাকে ভালোবাসি সে আমার মধ্যে, আমার সামনে একটা বড় দেয়াল রয়েছে, যে দেয়াল কোনোভাবেই টপকানো সম্ভব না, যে দেয়াল কোনোভাবেই ভাঙা সম্ভব না। একইভাবে মেয়েটার সামনে হয়তো আরেকটা দেয়াল আছে, যেটা কোনোভাবে ভাঙা সম্ভব না, টপকানো সম্ভব না, এবং পার হওয়া সম্ভব না। কিন্তু দুজন জানে যে তারা এই দুজনকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। এটাই হচ্ছে সত্যিকারের বিরহ, সত্যিকারের কি বলবো, ভালোবাসার জটিলতা, মনের মানুষকে না পাবার জটিলতা। এরকম জটিলতা আমরা সবাই কম বেশি। সিচুয়েশন, সময় অনেক বড় একটা ব্যাপার। বেশিরভাগ মানুষই ভাবে যে
প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের সম্পর্কের কারণে হয়তো বা ছাড়াছাড়ি হয় বা কষ্ট হয় বা বিরহ বা দূরত্ব আসে, এটাও হয়, কিন্তু মূল কারণটা সবসময় দেখা যায় যে দুই দিকই সম্পূর্ণভাবে ওকে ছিল সবকিছু নিয়ে, কিন্তু সিচুয়েশন দুজনেরই শত্রু, কোনোভাবেই মিলতে দেবে না। তারা খুবই দুর্ভাগ্য। আমি জাস্ট, তুই খুব ভালো কথা বলছিস, আমি জাস্ট এই জায়গাটায় আসবো। এই যে দুই পক্ষের এই ইগো, দুই পক্ষের কিছু মানসিকতা, সবকিছু রেডি, মিয়া বিবি বাদে, কাজী, ফ্যামিলি, কমিউনিটি সেন্টার সবকিছু রেডি, খালি মিয়া বিবি রাজি না। এরা যে কি পরিমাণে স্টুপিড, এটা কিন্তু এই গল্পের শেষের দিকে আছে, সেটাতে আসবো। আমরা প্রথমে আসলাম একদম একদম ফান্ডামেন্টাল যে ঝামেলা, সেটাতে যে দেয়াল, অপ্রতিরোধ্য দেয়াল। এই দুইটা ফ্যামিলি শত শত বছর ধরে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছে, পরস্পরের বিরুদ্ধে খোঁড়াখুড়ি করে আসছে। একজন রাস্তায় দেখা হলে একজন আরেকজনের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, অথচ এই দুই ফ্যামিলি ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে। দিস ইজ কল দেয়াল। একদম ঠিক আছে। তো প্রথমে তো রোমিও খুব ভেঙে পড়লো, ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়লো, খুবই ভালো রকমের ভেঙে পড়লো। তারপরে এলো সলিউশন। এই গল্পে একটা সলিউশন আছে। সলিউশনটা কি? কিরকম? সেটি হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। উইলিয়াম শেক্সপিয়ারকে যে কারণে এত মানে এত এত মর্যাদা দেওয়া হয়, যে মনে হতে পারে যে সে তো একটা সেই কিয়ামত থেকে কিয়ামতের কাহিনী লিখে, সে আর কোথায় কি দিল। বাট কেন কিয়ামত থেকে কিয়ামতের সাথে এই গল্পের পার্থক্য কি? কারণ এটা উইলিয়াম শেক্সপিয়ার লিখছে এবং এখানে একটা দর্শন আছে, একটা ফিলোসফি আছে। সেটা হচ্ছে, এই দর্শনগুলো কিন্তু সে আবার লিখে নাই যে এটাই হচ্ছে এই গল্পের দর্শন, তোকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে, রোমিও ভাবলো যে হ্যাঁ, আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটার সাথে আমার একটা সম্পর্কের বাধা আছে, তীব্র একটা বাধা, যে বাধা কোনোভাবে অতিক্রম করা যায় না। একটা দেয়াল আছে যেটা কোনোভাবে অতিক্রম করা যায় না। বাট আসলেই কি দেয়ালটা আছে, নাকি এই দেয়ালটা আমার মনের ভেতর? কারণ আমরা বিশ্বাস করি যে মিলন সম্ভব না, আমরা বিশ্বাস করি এটা সম্ভব না। কিন্তু আমরা যদি বিশ্বাস করি এটা সম্ভব, এ দেয়াল কোনো বাধা না, এ প্রাচীর কোনো বাধা না, কোথাও তো লেখা নাই যে দুই ফ্যামিলির বিয়ে হতে পারবে না, কোথাও তো লেখা নাই, এমন তো কোনো নিয়ম করা নাই যে দুই ফ্যামিলি মিল হতে পারবে না। আমরা কেন ভাবছি? কারণ আমাদের অতীতের কারণে আমরা ভাবছি যে একটা দেয়াল রয়ে গেছে, মানুষজন কি বলবে, লোকজন কি বলবে। রোমিও ভাবলো যে আমি আজকে থেকে ধরে নিলাম আমাদের মাঝে কোনো দেয়াল নেই, এ দেয়াল আমি ভাঙবো, মনের ভেতর যে দেয়ালটা আছে সেটা আমি ভাঙবো। আমি মানি না দুই পরিবারের কি আছে, কত শত্রুতা আছে, কে কাকে কতখানি ঘৃণা করে, এগুলো আমি মানি না, বিশ্বাস করি না। আমি শুধু আমার জুলিয়েটকে বিশ্বাস করি, আমি শুধু আমার ভালোবাসাকে বিশ্বাস করি, আমি সেখান দিকে তার দিকে এগিয়ে যাব। আমার ভালোবাসাটা একমাত্র সত্য, আর সব মিথ্যা। তোমরা যারা ভালোবাসো, হে আমার প্রিয় শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, তোমরা যারা ভালোবাসো, জাস্ট একটা কথা মনে রাখবা, কেবল তোমার ভালোবাসা সত্য, আর বাকি সব মিথ্যা। যেদিন এটা বিশ্বাস করতে পারবা, হে নিমু, যেদিন এটা বিশ্বাস করতে পারবা, সেদিন তোমার ভালোবাসার জয় হবে। সেদিন থেকে তার ভালোবাসাই সত্য, আর বাকি সব মিথ্যা। সেদিন থেকে। আর যেটা ভালোবাসতে গেলে এই রাজীবের মতো ভাবে এর বাবার টাকা নাই, কন্ডিশনাল লাভ, কন্ডিশনাল লাভ, ওগুলি কোনো ভালোবাসা না, ট্রাস্ট মি, এগুলি কোনো ভালোবাসা না। আর নোংরা একটা বিষয়, জঘন্য একটা বিষয়, ওটাকে ভালোবাসা তো বলি না, ওটা আমার কাছে শ্রেয়পিত্রামি মনে হয়। কন্ডিশনাল লাভ এরই আছে, এই ছেলে লন্ডন থেকে অমুক পাশ করে আসছে, আমি তাকে বিয়ে করবো, এই ছেলে অমুক আছে তো আমি বিয়ে করবো, একে বিয়ে করলে আমার বাবা রাগ করবে তো আমি ওকে বিয়ে করবো। বাবা, বিয়ে তো তোমার বাবা করতেছে না, তুমি বিয়ে তো তোমার মা করতেছে না, করতেছে তুমি। আর তুমি একই সাথে ট্রাই করতেছো তোমার বাবা মাকে হ্যাপি করবা। ওকে, যাই হোক, রোমিও একটা সিদ্ধান্ত নিল, সে যে কোনো ভাবে হোক সে তার ভালোবাসার জয় সে দেখতে চায়। একমাত্র তার ভালোবাসা সত্য, সব মিথ্যা, সে কোনো কিছু মানে না, কোনো কিছু কেয়ার করে না, ড্যাম কেয়ার। তখন সে একটা সাহসী সিদ্ধান্ত নেয়, সে ঠিক করে রাত্রেবেলায় সে রোমিওর বাসায়, জুলিয়েটের বাসায় যাবে। আচ্ছা। এবং জুলিয়েটকে সে বলবে যে আমি রোমিও যে ফ্যামিলিকে
তোমার ফ্যামিলি প্রচন্ড রকমের ঘৃণা করে, যে ফ্যামিলির পূর্বপুরুষরা তোমাদের ফ্যামিলিকে প্রচন্ড রকমের ঘৃণা করে, কিন্তু আমি রোমিও, আমি কেবল আমার ফ্যামিলির সন্তান না, আমি কেবল এই সিটির কোনো বাসিন্দা না, আমি আলাদা একটা মানুষ, আমি রোমিও, আমি জুলিয়েট তোমাকে ভালোবাসি। খুবই দুঃসাহসিক কাজ, কারণ এর আগে একবার জুলিয়েটের বাসায় ঢুকে সে বিশাল বিশাল ধরা খাইছে, বিশাল কেলেঙ্কারি হয়েছে, এবং এলাকায় এখন তো সালিশ পুরো হয়েছে। এলাকা জানে যে তার এখানে আসা যাবে না। হ্যাঁ, পুরো এলাকা জানে তার এখানে আসা যাবে না। তারপরও সে ঝুঁকি নিয়ে, তাহলে এর আগে সালিশ হয়েছে, এখন যদি সে আবার ধরা পড়ে তাকে মেরে ফেললো কেউ, কিন্তু হায় যে প্রেমিক তার প্রেমটাকে সত্য জানে, হে রুমু, সে কি আর অন্য কিছু কেয়ার করে? করে না। So, আমি মাঝে মাঝে কয়েকটা মেয়ের নাম বলবো, প্লিজ শ্রোতারা মিসগাইডেড হবেন। ওকে, যাই হোক, রাত্রেবেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর রোমিও চুপি 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 গভীর রাত্রে একটা চাদর গায়ে দিয়ে সেই মেয়ের বাসার দিকে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখল উঁচু প্রাচীর, ভাবলো এই প্রাচীরকে আমি টপকাতে পারবো। তখন তার মনে হলো আমি তো সবচেয়ে বড় প্রাচীর অলরেডি মনের দিক থেকে টপকেই ফেলেছি, এটা টপকানোর এমন কি ব্যাপার? তখন সেই প্রাচীরটা অনেক কষ্টে টপকালো। টপকানোর পর তারপর সে ঘুরে 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 জুলিয়েট যে ঘরে থাকে সেই ঘর খুঁজতে লাগলো, বা বাগানের মধ্যে সে ঘোরাঘুরি করতে লাগলো। ওইদিকে ঠিক সেই সময় জুলিয়েট ছিল জেগে। জুলিয়েট তার দাদির সাথে কথা বলছিল। আচ্ছা, তার দাদি জুলিয়েটকে রোমিওর ব্যাপারে সাবধান করতেছিল। তুই তো জানিস না, এই রোমিও খুবই খারাপ ফ্যামিলি, আমাদের প্রধান শত্রুদের ঘরের একমাত্র ছেলে, তোর দিকে নজর দিয়েছে, তো সর্বনাশ করবে। ওই দিন তুই যাকে ভালো ভেবে কথা বলছিলি সেই ছেলেটাই ছিল রোমিও। যত ভাবে ভয় দেখানো যায়। তো বুড়ো মানুষ ভয়টাই দেখায়, নিজেই বোধহয় ভয় পেয়ে ঘুমাই গেছে। জুলিয়েট বারান্দায় এসে চুল মেলে দিছে, তার মন ভীষণ খারাপ। আকাশে চাঁদ উঠছে। তার দাদির কথা আসলে তার কান দিয়ে খুব বেশি ঢুকছে না, কেননা ছেলেটার সাথে সে নিজে কথা বলেছে। ছেলেটার চোখের মধ্যে যে ভালোবাসা সে দেখছে, অনেক ছেলের চোখে সে অনেক রকমের ভালোবাসা দেখছে, কিন্তু এই ছেলেটার চোখে অন্যরকম ব্যাপার, অন্যরকম একটা ভালোবাসা সে দেখছে। এই ভালোবাসা সহজে সে জীবনে কোনোদিন দেখেই নেই ভালোবাসা। ঠিক রুমু যেভাবে আমার চোখে ভালোবাসা দেখছে, পলা যেভাবে দেখছে, সে রোমিওর কথা ভাবছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে বাগানের দিকে তাকিয়ে দেখে রোমিও দাঁড়িয়ে আছে। আনএক্সপেক্টেড। এবং সে প্রথমে জুলিয়েট ভাবলো যে এটা বোধহয় স্বপ্ন, সেটা বোধহয় স্বপ্ন, কারণ আমি হয়তো ওই রোমিওর কথা ভাবছি, এই জন্য আমি রোমিওকে দেখছি বাগানে। হয়তো অন্য কারো কথা ভাবলে তাকেই দেখতাম। প্রথমত মানে হতভম্ব হয়ে গেছে। তারপর যখন রোমিও ফিসফিস করে ডাকলো জুলিয়েট, তখন জুলিয়েট থতমত খেয়ে গেল। বলো রোমিও, বাসার সদর দরজা তো বন্ধ, তুমি কিভাবে ঢুকলে? রোমিও বলল যে আমি প্রাচীর টপকে ঢুকেছি। জুলিয়েট অবাক হয়ে বলল, এত উঁচু প্রাচীর কিভাবে টপকালে? রোমিও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এর চাইতে আরো অনেক বড় প্রাচীর আমি টপকে তোমার কাছে এসেছি, এবং এর চাইতে আরো উঁচু প্রাচীর আমাদের টপকাতে হবে। জুলিয়েট, আই লাভ ইউ, তুমি আমার সঙ্গে থাকবে তো? জুলিয়েট তার 16 বছরের জীবনে কত কোকিলের গান শুনছে, কত পুরুষের দীর্ঘশ্বাস দেখছে, কত মানুষের কামনা সে চোখের মধ্যে দেখছে, কিন্তু রোমিওর এই সরল ডাক তার মন থেকে সমস্ত দ্বিধা, সমস্ত ভয় দূর করে ফেলল। সরল এবং সাহসী ডাক। নিজের জীবন তুচ্ছ করে জুলিয়েট বলল, আমি থাকবো রোমিও তোমার সাথে। ফ্যামিলি কি ভাবলো না ভাবলো আমার তাতে কিচ্ছু আসে যায় না, শুধু তুমি আমার সাথে থেকো। এরপর রোমিও জুলিয়েটের সেই প্রেম কাহিনী শুরু হলো। তারা লুকিয়ে বনে গিয়ে দেখা করলো,
তারা লুকিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখা করলো এবং তারা একটা পর্যায়ে ঠিক করলো তারা বিয়ে করবে। জাস্ট এই জায়গায় আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। শুনছো রোমিও অ্যান্ড জুলিয়েট, মেন্টোস বাতি জ্বালাও শো ফিচারিং রোমিও অ্যান্ড জুলিয়েট। মেন্টোস বাতি জ্বালাও, রোমিও অ্যান্ড জুলিয়েট, মেন্টোস বাতি জ্বালাও শো ফিচারিং রোমিও অ্যান্ড জুলিয়েট। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। এবং আজকে আমরা একটা স্পেশাল শো করছি যেটার নাম হচ্ছে মেন্টোস বাতি জ্বালাও ফিচারিং রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েটের গল্পতে আমরা নতুন করে ভাবছি, নতুন করে তোমাদেরকে বলছি, আমাদের মতো করে আমরা রোমিও জুলিয়েটের গল্পটা বলছি। আমরা বিরতির আগে গল্পে যে জায়গাটা ছিলাম সেটি হচ্ছে একটা দেয়াল ভাঙার গল্প তোমাদেরকে শোনালাম, যে রোমিও কিভাবে এই জিনিসটা ভাবলো যে একমাত্র আমার ভালোবাসা সত্যি, আর সব যা আছে সব মিথ্যা, যে বাস্তবতা আছে সেটা মিথ্যা। আমি যদি ভাবি যে সবকিছু মিথ্যা তাহলেই সেটি মিথ্যা। সত্য মিথ্যাটা আমার মনের ভেতর। দুই ফ্যামিলির লড়াই আছে, দুই ফ্যামিলির ঝামেলা আছে, হ্যান আছে, তেন থাকুক, বাট আমি এগুলো কেয়ার করবো না, কারণ আমি সবার আগে স্থান দেবো আমার ভালোবাসাকে। সবার আগে আমার ভালোবাসা, তারপর অন্য কিছু। ভালোবাসার উপর আসলে কিছু নাই। তো এই জায়গা থেকে মনের দেয়ালটা ভেঙে সে যেটা যেটা ওই শহরের কোনো মানুষ কল্পনা করতে কোনোদিন পারে নাই, সে জুলিয়েটের কাছে গেল। জুলিয়েট ও রোমিওর এই সাহস দেখে, এই একাগ্রতা দেখে মুগ্ধ হলো। জুলিয়েটও ঠিক করলো সেও দেয়ালটা ভাঙবে। জুলিয়েটও তাকে কথা দিল যে থাকবে, এবং তারপর তো তাদের প্রেম শুরু হলো। তারা দুই পরিবারের লোকজনকে চোখ ফাঁকি দিয়ে তারা কখনো বনে, কখনো পাহাড়ের চূড়ায়, মনের গভীরে তারা গিয়ে দেখা করতো, কথা বলতো সেই সামান্য সময়ের জন্য। তাদের ভালো লাগতো। একটা পর্যায়ে তারা ঠিক করে যে এইভাবে আর কতদিন, আমাদের বিয়ে করতে হবে এবং আমরা বিয়ে করব। বিয়ে করার পর আমরা আমাদের ফ্যামিলিকে বলবো যে আমাদের বিয়ে মেনে নাও। যদি আমাদের বিয়ে মেনে না নাও তাহলে আমরা ফ্যামিলিকে অস্বীকার করলাম। যে ফ্যামিলি ঘৃণা করতে শেখায় সেই ফ্যামিলিতে আমরা থাকবো না। যে ফ্যামিলি মনে করে ভালোবাসার চাইতে ঘৃণা বেশি শক্তিশালী, সেই ফ্যামিলির কোনো দরকার আমাদের নাই। তোমরা যদি তোমাদের, কারণ জুলিয়েট হচ্ছে তার বাড়ির একমাত্র মেয়ে, রোমিও হচ্ছে তার বাড়ির একমাত্র ছেলে। একমাত্র ছেলে এবং মেয়ের ভালোবাসা এবং ভালো থাকাকে যদি ফ্যামিলি গুরুত্ব না দেয় তাহলে সেই ফ্যামিলিকে কেন আমরা গুরুত্ব দেব? তো যাই হোক, তারা সেই জায়গা থেকে ডিসাইড করলো যে তারা বিয়ে করবে। তবে বিয়ের আগে তারা ঠিক করলো যে তারা একজন নিরপেক্ষ মানুষকে পাঠাবে জুলিয়েটের বাসায় এবং রোমিওর বাসায়, যে গিয়ে দুই ফ্যামিলিকে শান্তির প্রস্তাব দেবে যে আসো দুইটা ফ্যামিলি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের 1000 বছরের যে শত্রুটা সেটা ভুলে যাই এবং সেটা একটা মিটমাট করে ফেলি। শত্রুতা কি, দুই ফ্যামিলির, এই দুই পরিবারের মধ্যে শত্রুতা আছে, এটা মিটমাট করার একটাই উপায়, সেটা হচ্ছে এই দুই ফ্যামিলির একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ের সাথে বিয়ে দিয়ে এই শত্রুতার চির অবসান ঘটানো। পারফেক্ট। তো তারা একটা নিরপেক্ষ লোক খুঁজতে থাকলো যে কোন নিরপেক্ষ লোক তাকে পাওয়া যায়। পরে তারা বনের মধ্যে এক সন্ন্যাসীকে পেল, সাধুকে পেল, তার নাম হচ্ছে লরেন্স। সাধুকে তারা গিয়ে বলল, রোমিও বলল, জুলিয়েট একসাথে গেল, গিয়ে তারা বলল যে আমাদের এক শহর আছে তার নাম ভেরোনা, সেই শহরে আমরা দুইজন প্রধান পরিবারের ছেলে এবং মেয়ে, কিন্তু এই দুই পরিবারের মধ্যে শত শত বছর ধরে লড়াই চলে আসছে। দুই পরিবার কেউ কাউকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখলেই, সুযোগ পেলেই আহত করে, মারে, খুন করে, অপমান করে। কিন্তু আমরা দুই পরিবারের, এই দুই মেরুর দুই পরিবারের ছেলে মেয়ে আমরা পরস্পরকে ভালোবাসছি এবং আমরা চাই আমাদের এই ভালোবাসার থ্রুতে দুই পরিবার শান্তি ফিরে আসুক। যদি আমাদের দুই পরিবার তাদের একমাত্র ছেলে মেয়ের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে আমাদের বিয়ে মেনে নেয় তাহলে এটা পুরো জাতির জন্য ভালো। শহরে শান্তি ফিরে আসবে। দুদিন পর পর দুই ফ্যামিলির মারামারি লাগে, এটা নিয়ে সারা শহরের লোকজন মারামারিতে মেতে ওঠে, এটা বন্ধ হবে। আর যদি তারা মেনে না নেয়, তারা যদি মনে করে তাদের ঘৃণাটাই বড়, তাদের শত্রুতাটাই বড়, তাহলে
আমি রোমিও এবং আমি জুলিয়েট ঘোষণা করছি এমন ফ্যামিলির আমাদের দরকার নাই, আমরা নতুন ফ্যামিলি বানাবো, আমরা নতুন একটা পরিবার সৃষ্টি করব, যে পরিবারের মধ্যে কোনো যুদ্ধ থাকবে না, যে পরিবারের মধ্যে কোনো যুদ্ধ থাকবে জাস্ট না, লাভ, যাদের একমাত্র শক্তি হবে ভালোবাসা। তো যাই হোক, সন্ন্যাসী তাদের কথা শুনে, লরেন্স খুবই প্রাচীন, সে তাদের কথা শুনে খুবই খুশি হয় এবং বলে যে এইভাবেই তো তরুণরা ভাববে, তো এইভাবেই ভাবা উচিত। তারপর লরেন্স সে যায়, সে কথা দেয় যে সে যাবে, প্রথমে জুলিয়েটের বাসায় যাবে, জুলিয়েটের বাসায় গিয়ে জুলিয়েটের বাবা মাকে সে বুঝায় বলবে ব্যাপারটা। সে একটা ডেট দেয়, আজ থেকে আমি 15 দিন পর আমি যাবো জুলিয়েটের বাসায়। আচ্ছা, তো ওরা দুজন বোন থেকে শহরে ফিরে আসে, যে যার ফ্যামিলিতে থাকতে থাকে। এর মধ্যে জুলিয়েটের বিয়ে ঠিক হয়ে যায়, কারণ জুলিয়েটের পরিবার 15 দিনের আগেই, হ্যাঁ 15 দিনের মধ্যেই জুলিয়েটের পরিবার আজ করতে পারে, এবং আজ করতে পারে একদম বিয়ে তারা চূড়ান্ত করে ফেলে এবং জুলিয়েটকে আটকে ফেলে। বোনের সন্ন্যাসী তো আর এই কথা জানে না। বোনের সন্ন্যাসী একদিন হুট করে জুলিয়েটের বাসায় গিয়ে হাজির হয়। আচ্ছা, কি দেখে চারিদিকে ফুল টুল দিয়ে সবকিছু সাজানো হয়েছে। তখন সেই সন্ন্যাসী বলে যে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, যে প্রস্তাব মেনে নিলে অনেকগুলো লাভ হবে, যে প্রস্তাব মেনে নিলে একটা মেয়ে তার জীবনে সুখী হবে, যে প্রস্তাব মেনে নিলে একটা ছেলে তার জীবনে সুখী হবে, যে প্রস্তাব মেনে নিলে দুইটা পরিবারের 100 বছরের যে শত্রুটা সেটা ধ্বংস হয়ে যাবে, যে প্রস্তাব মেনে নিলে এই শহরে শান্তি ফিরে আসবে। জুলিয়েটের লোকজন, বাড়ির লোকজন আগ্রহ, কি প্রস্তাব? এরকম আপনার বাড়ির মেয়ে জুলিয়েটের সাথে আমি একটা ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তারা দুজন দুজনকে ভালোবাসে, এই তার নাম হচ্ছে রোমিও। তখন জুলিয়েটের বাবা হেসে বলে যে বড় দেরি করে ফেলছে। দেরি করে ফেলছে মানে আমার মেয়ের জুলিয়েটের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এই দেখেন চারিদিকে আজও আমার মেয়ে, সে তার পাগলামি থেকে সরে আসছে এবং সে আমার পছন্দ করার ছেলেকে বিয়ে করবে, এটা আমাকে কথা দিয়েছে। সন্ন্যাসী আবার জিজ্ঞেস করে আপনি নিশ্চিত হয়ে আছেন? পুরো পরিবার সন্ন্যাসীকে, লরেন্সকে নিশ্চিত করে, আমরা নিশ্চিত, আপনাকে আশ্বস্ত করছি। জুলিয়েট নিজে স্বয়ং এই বিয়েতে মত দিয়েছে, তার সম্মতিতেই বিয়ে, তার সম্মতিতেই বিয়েটা হচ্ছে। লরেন্স অসম্ভব মন খারাপ করে জুলিয়েটের বাড়ি থেকে বেরিয়ে আসে। তার খুবই আফসোস হতে থাকে, হায় এই মেয়েটা যদি এতখানি লড়াই করলো, এতদিন ধরে লড়াই করলো, এতদিন ধরে শুধু ভালোবাসার উপরে সে বিশ্বাস রাখলো, আর কয়েকটা দিন ধৈর্য সে ধরতে পারলো না, আর কয়েকটা দিনের জিনিস মনে করতে পারলো না ভালোবাসাই শেষ কথা, এর উপর আরো কয়েকটা দিন বিশ্বাস রাখি, বোকা মেয়েটা কত বড় ভুল করলো। তখন সে গেল, সন্ন্যাসী গেল রোমিওর কাছে। রোমিওকে সে বলল যে জুলিয়েটের বিয়ে ঠিক হয়েছে এবং জুলিয়েট বিয়েতে রাজি। রোমিও শুনে আকাশ থেকে বলল, কি বলেন এটা, আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, জুলিয়েট এই বিয়েতে রাজি। যে ভালোবাসার উপর তুমি বিশ্বাস রেখেছিলে, জুলিয়েট বিশ্বাস রেখেছিলে, জুলিয়েট না সেই লড়াইটা চালাতে পারেনি, ও হার মেনে গেছে, ও হার মেনেছে। ও ভালোবাসার বদলে পরিবারের সেই ইগোর প্রতি, পরিবারের সেই শত্রুতার প্রতি সমর্থন দিছে। ভালোবাসা কাছে সে পরাজিত হয়নি, ভালোবাসাকে সে পরাজিত করছে। খুব ন্যাচারালি রোমিওর মন অসম্ভব খারাপ হয়ে গেল, অসম্ভব রকমের খারাপ হয়ে গেল। তার পুরো জগৎ সংসার তোলপাড় হয়ে গেল। এরপর রোমিও একটা ভুল করলো, সিরিয়াস লেভেলের ভুল। রোমিও এখানে যদি ভাবতো এটা যে ঠিক আছে জুলিয়েট ভালোবাসার পাস্তা রাখে না, ওকে, কিন্তু আমি এখনো ভালোবাসার উপরই আস্থা রাখবো এবং আমি আমার সেই ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, তাহলে কোনো সমস্যা ছিল না। তার বদলে রোমিও কি করলো? রোমিও মনে মনে ভাবলো, হায় জুলিয়েট, তুমি আমাকে এত বড় কষ্ট দিছো, আমি তোমাকে আরো বড় কষ্ট দেব। এই বলে জুলিয়েট
রোমিও বাজারে গেল, বাজার থেকে বিষ কিনে নিয়ে আসলো, ঠিক করলো সে বিষ খাবে। ঠিক সেই সময় সে বিষটা খাবে যখন জুলিয়েটের বিয়েটা হবে, যাতে জুলিয়েট সারা জীবনও নিজেকে ক্ষমা করতে না পারে। এরপর ঠিক বিয়ের সময় রোমিও বিষটা খেলো। তবে এখানে সে একটা কৌশল করছে। কিরকম? সে জুলিয়েটের এই কষ্টটা দেখতে চাইছে, যে জুলিয়েট কিরকম কষ্ট পায় সে এটা দেখতে চাইছে। এই জন্য সে যে বিষটা খাইছে সে বিষটা একটা বিশেষ ধরনের বিষ, যাতে সে 3-4 দিন মরে থাকবে, কিন্তু একবারে মারা যাবে না। 3-4 দিন তার জ্ঞান থাকবে, সবাই ভাববে মারা গেছে, কিন্তু একটা সময় তার জ্ঞান ফিরে আসবে। শুধু জুলিয়েটের কষ্ট দেওয়ার জন্য বিষটা খেলো। খাওয়ার পর তো সে মারা গেল। সারা শহরে রোমিও মারা গেছে জুলিয়েটের প্রেমে পড়ে। ঠিক আছে, এইদিকে জুলিয়েট কিন্তু কোন অবস্থাতে বিয়েতে রাজি না। রাইট। সে অপেক্ষায় আছে কখন সেই সন্ন্যাসী আসবে, আর সন্ন্যাসী যদি নাও আসে কোনো সমস্যা নাই, সে বিয়ে অস্বীকার করে যেভাবে যাচ্ছে সেভাবে করে যাচ্ছে। সে তার ভাষায় বলে যাচ্ছে অসম্ভব, আমি এই ছেলেকে বিয়ে করবোই না, আমি রোমিওকেই বিয়ে করবো, আমি রোমিওকে ভালোবাসি। রোমিও আমাকে ছাড়া সে বাঁচবেও না, আমাকে ছাড়া সে মরবেও না, রোমিও আমার জীবনের একমাত্র কথা। এরকম যখন অবস্থা থাকে যে বিয়েতে কখনোই কিছুতেই রাজি করাতে পারতেছে না, তখন খবর আসলো রোমিও মারা গেছে। এই মারা গেছে মানে কিভাবে মারা গেছে? মারা গেছে মানে রোমিও বিষ খেয়ে মারা গেছে। জুলিয়েটের মাথায় আকাশ ভেঙে বলল, যাকে আমি ভালোবাসি, যার জন্য আমি অপেক্ষা করতেছি, যার জন্য আমি মানে ফ্যামিলি পুরো সোসাইটি সব ডিনাই করতেছি, সেই ছেলে আমার কথা ভুলে একদম স্বার্থপরের মতো বিষ খেয়ে মারা গেল। এই শোক জুলিয়েট নিতে পারল না। সে তার ফ্যামিলিকে বললো, আচ্ছা আমি বিয়েতে রাজি, তোমরা বিয়ের আয়োজন করো। ফ্যামিলি মহা আনন্দে বিয়ের আয়োজন করলো, বর আসলো, জুলিয়েট গিয়ে বিয়ের আসনে বসলো, তারপর ঠাস করে সে মরে গেল। ক্ষোভে দুঃখে জুলিয়েট বিষ খেয়েছিল রোমিওর মতোই, তবে তার বিষটা ছিল সত্যিকারের বিষ। সবাই হাহাকার, পুরো শহর শোকে। কিছুক্ষণ আগে মারা গেছে রোমিও, কিছু পরে মারা গেল জুলিয়েট। পুরো শোকে যখন পুরো শহর কাঁদছে এই দুইটা ছেলেমেয়ের জন্য, তখন রোমিওর ঘুম ভাঙলো। সে উঠে বসলো যে জুলিয়েট কোথায়? তখন সবাই বলল, জুলিয়েট তো বিষ খাইছে। আমিও তো বিষ খাইছি, বাট নকল বিষ। জুলিয়েট তো নিশ্চয়ই নকল বিষ খাইছে। তখন সবাই বলল, না, জুলিয়েট সত্যিকারের বিষটা খাইছে। তখন রোমিও বুঝলো যে ধৈর্য, প্রেমের ক্ষেত্রে ধৈর্য কত বড় একটা ব্যাপার। একটু ধৈর্য ধরতে হয়, একটু আস্থা রাখতে হয়, একটু বিশ্বাস রাখতে হয়। এরপর যা হয়, রোমিও নিজেও বিষ খেয়ে মারা গেল। এবং এই দুই ছেলে মেয়ের মৃত্যুর পর পুরো শহরের লোকজন রাগে দুঃখে ক্ষোভে ভেঙে পড়ল। কি হচ্ছে শহরে? দুইটা ফ্যামিলির শত্রুতার জন্য দুইটা অসহায় নিষ্পাপ ছেলে মেয়ে এইভাবে এত কষ্ট পেয়ে 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 মারা গেল। এত কষ্ট, এত দুঃখ নিয়ে মারা গেল। হয় এই শহর থাকবে, নয় দুই ফ্যামিলি থাকবে। শুধু তাই না, রোমিও জুলিয়েটের মৃত্যু গোটা শহরকে কেবল কাঁপায় নাই, গোটা শহরকে কেবল কাঁদায় নাই, দুই ফ্যামিলির লোকজনকেও কাঁদিয়েছে। তারা কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে আসলো। শহরের লোকজন নতুন উপলব্ধি দিয়েছে সবাইকে। দুই ফ্যামিলির লোকজন কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে এসে তারা ঘোষণা করলো, এখন থেকে দুই পরিবারের মধ্যে যত শত্রুতা আছে সব তারা ভুলে যাবে। রোমিও জুলিয়েট ভালোবেসে মারা গেল, কিন্তু শহরে তারা ভালোবাসা শব্দটাকে প্রতিষ্ঠিত করে গেল, যে কারণে তারা লিজেন্ড। এবং এই যে রোমিও যে মিথ্যা বিষটা খেলো, এখান থেকে আমাদের একটা শেখার আছে। কিরকম? এইটা বলছিল আমাকে একটা ইটালিয়ান ছেলে, পাওলো। একবার আমি, পাওলো হচ্ছে আমার কি বলবো, আমার গুরু, আচ্ছা, আমার স্পিরিচুয়াল লিডার। তো এরকম আমার বন্ধু পাওলো একটা ইটালিয়ান ছেলে, সে 9 বার বাংলাদেশে আসছিল। আচ্ছা, আমিও 4-5 বার ইটালি গেছি। পাওলো যখন ঢাকায় আসতো আমার বাসায় থাকতো, আমি যখন ইটালি যেতাম পাওলোর বাসায় গিয়ে থাকি। তো একবার কি একটা বিষয় নিয়ে পাওলোর সাথে আমার মতবিরোধ হলো, এবং আমি পাওলোকে
এমন কিছু কথা বললাম পাওলোকে রাগানোর জন্য, যে কথাগুলো আমি নিজেও বিশ্বাস করি না। আমি পাওলোকে বললাম, তুমি রেসিস্ট, অ্যান্টি কথা, তুই একটা রেসিস্ট, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবা না। পাওলোকে আমি মেইল দিলাম। ওয়াই? কারণ তার সাথে আমার একটা বিষয় নিয়ে খুবই ঝগড়া হয়েছিল, আমি চাইছিলাম যে পাওলোকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা, এই মেলটা পাওয়ার পর পাওলো হেসে দিছে, বিকজ হি ইজ ইটালিয়ান, ইজ অ্যান ইটালিয়ান। সে হেসে দিছে। সে আমাকে সাথে সাথে ফোন দিছে, ফোন দিয়ে বলে, আমার সাথে রোমিও গিরি জুলিয়েট গিরি করো। আমি মানে, শোন, রোমিও জুলিয়েটের গল্প তুমি পড়ছো? হ্যাঁ পড়ছি তো, বিয়ে করতো, ইয়ে বা প্রেম করতো না, 20 কে মারা গেছে না। তার আসল গল্পের আসল যে টার্নিং পয়েন্টে ধরতে পারা নাকি? রোমিও 20 খাইছিল এটা জানো? হ্যাঁ। তারপর কি হয়েছে? ওইটা দেখে কি হয়েছে? ওইটা দেখে জুলিয়েটও 20 খাইছে। তারপর কি হয়েছে? রোমিও আবার জেগে উঠছে। কেন সে জেগে উঠছে? সে একটা নকল 20 খাইছিল। কেন সে নকল 20টা খাইছিল? জুলিয়েটকে কষ্ট দেওয়ার জন্য। ঠিক সেইভাবে রবি, তুমি আমাকে একটা নকল কথা বলছো শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য, যে আমি একজন রেসিস্ট। এটা তুমি নিজেও বিশ্বাস করো যে আমি রেসিস্ট না, বাট তুমি শুধু কষ্ট দেয় যাতে আমি কথার সময় খুব প্রচন্ড কষ্ট পাবো, এবং আমিও তোমাকে পাল্টা গালি দেবো না, রবি তুমি একটা রেসিস্ট। আমি জুলিয়েট না, আমি হিস্ট্রিটা জানি রবি। স্যালিউট ম্যান। ঠিক আছে, যে কারণে আমি তোমাকে বলতেছি, এটা জীবনে কোনোদিন করবার না। যে সম্পর্কে গভীর আবেগ থাকে, খুব বেশি ভালোবাসা থাকে, সেই সম্পর্কে যখন রাগ এবং ঘৃণা আসে, সেটা এরকম তীব্র পর্যায়ে যায়। আমরা ঠিক আমাদের ভালোবাসার মানুষটাকে ঠিক সেই কথাই বলি যে কথাটা আমরা বিশ্বাস করি না। যেমন হয়তো কোনো মেয়েকে আমি বলবো, তুমি তো একটা চরিত্রহীন, রিয়েলি ডু আই বিলিভ যে সে চরিত্রহীন না? আমি জানি একটা মেয়েকে চরিত্রহীন বলে গালি দিলে সে সবচেয়ে কষ্ট পাবে। সেই মেয়েটা একইভাবে, তুই তো একটা লুচ্চা। আমি কি লুচ্চা? সে জানে এই কথাটা বললে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। এবং আমাদের যারা লিসেনার আছে, যারা প্রেমিক প্রেমিকা আছে, জামাই বউ আছে, তারা ঝগড়া করে সবচেয়ে খুশির গালিটা তারা পরস্পরকে দেয়, যে কথা তারা বিশ্বাস করে না। সেটার ফল কখনো ভালো হয় না। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি, আসিফ ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের একটা রাজ্যে রেহান। আমরা আজকে একটা বিশেষ শো করলাম এবং করে খুবই আনন্দিত। সেটা হচ্ছে মেন্টোস বাতি জ্বালাও শো ফিচারিং রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েটের যে মূল কাহিনী, যেটা শেক্সপিয়ার লিখেছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার, এটা যে ইংরেজি, আমার ধারণা সারা বিষয়ে তো সকালেক মানুষ এই ইংরেজিটা পড়ছে, এত কঠিন ইংরেজি, ইংরেজরাও বলে ইংরেজিটা কঠিন। আমাদের ছিল এটা ক্লাস 6 এর টেক্সট বুক হিসাবে, তো ওইখানে অরিজিনাল প্লেটা ছিল, পাশে ছিল মিনিং। মানে এক পেজ হচ্ছে অরিজিনাল, আরেক পেজ হচ্ছে মিনিং। ওই মিনিং এর পেজগুলো 3-4টা থাকতো, মানে এক পাতার জন্য মিনিং বুঝতে। এবং শেক্সপিয়ার এই কারণে যে তার যে কোনো গল্প পড়ে মনে হয় যে খুব সামান্য গল্প, কিন্তু তার ভিতরে অনেক ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার থাকে, এবং তার ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার, যেমন তার একটা কথা আছে যে কোনো পুরুষ যদি তার জিহ্বা দিয়ে কোনো নারীকে জয় করতে না পারে, তাহলে সে কোনো পুরুষই না। এই কথাটা 1000 রকম অর্থ করা যায়। এটা আসল কি অর্থ, এটা নোবডি নোস। জিহ্বা দিয়ে মানে হচ্ছে ওকে ফাইন, কোনো পুরুষ যদি তার কথা দিয়ে কোনো নারীকে মুগ্ধ করতে না পারে, এটা হয়। জিহ্বা মানে চুমু হইতে পারে, এটাও হয়। ঠিক আছে, আরো অনেক ধরনের অর্থ হয়। তো এই ছিল শেক্সপিয়ার। তো আমি যেটা বলতে চাইছিলাম, রোমিও জুলিয়েট নিয়ে অনেক ধরনের সিনেমা সারা পৃথিবীতে বানানো হয়েছে, হলিউডে অজস্র সিনেমা বানানো হয়েছে। প্রত্যেকটা কাহিনী ডিফারেন্ট, মানে বেসিক স্ট্রাকচারটা ঠিক রেখে বিভিন্ন সময়ের সাথে তারা কাহিনীটাকে বা কাহিনীর ফিলোসফিক্যাল সাইড থেকে তারা তাদের মতো করে কাস্টমাইজ, নিজেদের মতন করে ব্যাখ্যা করছে। আমরাও তাই করলাম, আমরা আমাদের মতো করে কাহিনী বললাম, যেটা আমরা করেছিলাম রাধাকৃষ্ণ, দেবদাস, সমস্ত গল্প আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে, রেডিওর উপযোগী করে, মেন্টোস বাতি জ্বালাও শোয়ের উপযোগী করে বলেছি। তো আমরা যারা আগ্রহী তারা রোমিও জুলিয়েটের সিনেমাগুলো দেখতে পারো, চাইলে মূল প্লেটাও পড়তে পারো। কেউ পরে বুঝতে পারলাম আমাকে জানাই, আমি খুব খুশি হব। মূল প্লেটা পড়লে বাস, মানে একটা জিনিস কি, মানে আফটার অল এটা তো আমাদের মাতৃভাষা না কখনোই। সো মূল প্লেটা পড়লে অনেক সময় দেখা যায় যে আমরা তো মাইকেল মধুসূদন দত্তের অনেক কথাই তো অনেক সময় বুঝি না। হ্যাঁ, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে যেটার মিনিং অনেকেই বোঝে না। লালনের গান তো বাদই দিলাম, অনেকেই বোঝে না, মানে প্রেমের গান ভাইবা বসে থাকে, মানে মানবীর প্রেমের গান ভাইবা বসে থাকে, অথচ ওইটা হয়তো প্রকৃতি প্রেম। খুব ইন্টারেস্টিং একটা কথা বললি। ধর যারা খুব বিখ্যাত সাহিত্যিক তাদের বা যারা খুব বিখ্যাত শিল্পী, তারা যাই করছে, ধর কোন একজন বিখ্যাত শিল্পী একটা ছবি আঁকছে, লাইক লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার কথাই ধর, সে একটা ছবি আঁকছে, আমাদের সাদা চোখে মনে হয় ছবিটা খুব সাধারণ, যে একটা
মহিলা তাকায় রয়েছে, একটা তাকায় মহিলার রয়েছে। পোর্ট্রেট। এই চেয়ে কত অসাধারণ ছবি, কার্টুন তো থাকতে পারে, সারা হ্যাঁ। পৃথিবীতে সবসময়, কিন্তু এই ছবিটা কেন এত বিখ্যাত? কারণ এই ছবির ব্যাখ্যার কোনো অভাব নাই, রাইট। এই ছবির রহস্যের কোনো অভাব নেই। রবীন্দ্রনাথ তো যা লিখছে, কোন গায়ে মোর ভিল্ল তরিয়ে কি সোনার গাও, ঠিক আছে, মানে যত ধরনের সে লেখা লিখছে, প্রত্যেকটা লেখার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো অর্থ আছে। শেক্সপিয়ারের মতো অনেকগুলো অর্থ আছে। এটা মহান সাহিত্যিক বা শিল্পীদের ক্ষেত্রে হয়, যে যেভাবে অর্থ নেয়, অর্থ করে নেয়। তো আজকে একটা খুব মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে জাপানের একটা প্রকাশনা সংস্থা, তারা রবীন্দ্রনাথের কিছু কবিতা জাপানি ভাষায় অনুবাদ করে ছাপাইছে। তাই নাকি? এর আগে ওই একই কবিতার বই বেরোয়েছিল, কিন্তু ওই যে বললাম না, রবীন্দ্রনাথের কবিতার তো নানান রকম অর্থ আছে, অনেক রকম। তারা অশ্লীলতম অর্থ দিয়ে ওই কবিতার বই বাজারে ছাড়ছে। ব্যাপারটা বুঝে নেই চ্যাপ্টা ভাই। না না না, ইচ্ছা করে, মানে তারা, মানে ধর রবীন্দ্রনাথের আছে না, কবিদের অনেক লাইন আছে যে তুই নানান ভাবে ব্যাখ্যা করতে পারিস, নানান ভাবে ব্যাখ্যা করা যাবে। একটা অশ্লীল ব্যাখ্যাও আছে। তারা ঠিক অশ্লীল ব্যাখ্যাটা দিয়ে, মানে অরিজিনাল রবীন্দ্রনাথের কবিতা কিন্তু অশ্লীল অর্থ জাপানি ভাষায় দিয়ে তারা বইটা বাজারে ছাড়ছে, এবং এটা সারা বিশ্বে হইচই পড়ে গেছে। এবং আজকে সেই প্রকাশনা সংস্থা ক্ষমা চাইছে, আচ্ছা। সমস্ত বই উইথড্র করে নিয়েছে বাজার থেকে। তো যাই হোক, আমরা এই সাহিত্যের আলোচনায় না গিয়ে আমরা রোমিও জুলিয়েটের মধ্যেই থাকি। হ্যাঁ। যে যারা ভালোবাসো, এক নম্বর কথা হচ্ছে, লোক এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে একমাত্র তোমার ভালোবাসা সত্য, এর বাইরে যত দেয়াল আছে সব মিথ্যা। এই দেয়াল মাথায় নিয়ে ঘুরবে না। রাইট। 2 নম্বর কথা হচ্ছে যে ভালোবাসার মানুষকে দুষ্টুমি করেও এত বেশি কষ্ট দিও না যে কষ্টটা সে আর বইতে পারবে না। রাইট। তোমার মিথ্যা বিষ খাওয়া দেখে তোমার ভালোবাসার মানুষ যেন সত্যিকারের বিষ না বিষটা খেয়ে ফেলে। খেয়ে না ফেলে। এই দুইটা বিষয় হয়। কিন্তু বস এরকম আপনার একটা অরিজিনাল স্টোরি বলি, আমি নামগুলো অবশ্যই গোপন রাখবো। স্টোরিটা খুবই মানে প্যাথেটিক একটা স্টোরি। ইটস লাইক মেয়েটা এবং ছেলেটা প্রায় 4-5 বছর ধরে প্রেম করে। তো প্রেম করার পরে ছেলেটার অবস্থা খুব একটা ভালো না, ফাইন্যান্সিয়াল অবস্থা, সেই কারণে বাধ্যতামূলকভাবে ছেলেটাকে বিদেশে যেতে হয়। তো বিদেশে গিয়ে সে মোটামুটি ফ্লারিশ করে, 1.5-2 বছর কাটে। এর মধ্যে মেয়েটার বাসায় প্রচন্ড প্রেশার চলছে যে কি ব্যাপার, ওই ছেলে কি আদৌ আসবে, তোমার সাথে কি বিয়ে হবে নাকি হবে না, এই ধরনের বেশ কিছু ক্যাচাল চলছে আর কি। এমন অবস্থায় ছেলেটার সাথে মেয়েটার একটা হালকা মন কষাকষি হয়। আর ছেলেটা করে কি, দুষ্টামি করে। এবং সেই দুষ্টামিটা হচ্ছে সে মেইল করে যে সরি, আমি মোস্ট প্রবাবলি আর বাংলাদেশে ব্যাক করবো না, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড উইথ ইউ, আমার ক্যারিয়ারটাকে আমাকে দেখতে হবে, তুমি আমাকে সময় দাও না, হ্যাঁ, বা আমি তোমাকে এত সময় দিতে পারবো না। মেয়েটা এটা দেখে ন্যাচারালি প্রচন্ড কষ্ট পায়, সে কান্নাকাটি করছে। এই অবস্থায়, এইরকম একটা অবস্থায় তার ফ্যামিলি তাকে মোটামুটি একটা ভুজুং ভাজুং বুঝায়, রাজি টাজি করায়, ওকে ফাইন তুমি বিয়ে করে ফেলো। মাত্র 4 দিনের নোটিসে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। যেদিন বিয়েটা হয় সেটা ছিল 10 এপ্রিল, সাপোজ এটাও বানানো ডেট, 10 এপ্রিল। ওই দিন বিয়েটা হয়, ওই দিন ছেলেটা ল্যান্ড করে, ব্যাক করে বিদেশ থেকে, এবং সে সম্পূর্ণ সবকিছু রেডি করে বিয়ের শপিং করে নিয়ে আসছে, যে এসে সারপ্রাইজ দিবে যে আমরা বিয়ে করবো, আমি দেশে চলে আসছি। বাট আর টাইম ছিল না বস, মেয়েটার বিয়ে হয়ে গেছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে। এই জন্য বলে, ছোট রবীন্দ্রনাথ বলেছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বস, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা কিন্তু আসলে ফান না, পান না, বাট এটা কথাটা সিরিয়াস। বাট এটা নিয়ে হয় কি, আমাদের দেশ তো, মানে আমরা তো সবাই কম বেশি মূর্খ, আমরা সবাই। তা বটে। আমি হয়তো একটু আমি একটু কম বেশি মূর্খ, তুই হয়তো একটু কম মূর্খ, কিন্তু আমরা সবাই মূর্খ। মূর্খের দেশে কি হয় জানিস, তুই খুব দামি একটা কথা, হ্যাঁ, যেমন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা তো খুব সাধারণ কোনো মানুষ বলছে, কিন্তু তার কথা কোনো দাম নাই। দাম নাই। এই কথা যদি একজন মানে শিল্পপতি বলে, তাহলে শিল্পপতি বলছে, তার মানে একটা দুর্ঘটনা। আমি তো বাস ফেসবুকে অনেক স্ট্যাটাস নিচে কালেক্টেড ব্র্যাকেটের রবি ভাই লিখে দিয়ে দিই, অনেক লাইক পাই ভাই। তো একটি দুর্ঘটনা, এটা যে একটা রিক্সাওয়ালা বলে, হ্যাঁ, বা একটা ট্রাক ড্রাইভার বলে যে ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সবাই কেউ পাত্তা দেয়, ট্রাক ড্রাইভার কি জানে। সেটাই। তো একটা শিল্পপতি বললে কথাটা ভেবে দেখার মতো, একটা দুর্ঘটনা সারা জীবনে, হইতে পারে একটা অ্যাক্সিডেন্টে আমার পা চলে গেল, সারা জীবনের জন্য, সারা জীবনের কান্না। একটা অ্যাক্সিডেন্টে আমার প্রিয়জন মারা গেল, সারা জীবনের কান্না। এটা যদি রবীন্দ্রনাথ বলে, তাহলে এর উপর কোনো কথা নাই। কোনো আসলেই তো তাই, বেদ বাক্য। মানে কথাটার কন্টেন্টের দিকে না তাকায়, কথাটার ওজনের দিকে না তাকায়, আমরা তাকাই কথাটা যিনি বলছেন তার ওজন কত। এটা হয় কি, মূর্খের দেশে এটা হয়, আমরা সবাই মূর্খ। এই জন্য তো বস আমাদের দেশে অনেকগুলো কথা আছে, যেমন গরিবের কথা বাসি হলে ফলে, রবীন্দ্রনাথ বলেছে।
এই জন্য আমাদের এইসব বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজেদের যে কথাগুলো আমরা বলতে চাই, যেমন পেয়ার কিয়া তো ডান্না কিয়া, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লাইন। বস, জাপান থেকে পুলিশ এখানে আইতাছে বুঝছেন আপনার লেগে, খালি একটা কারণে বেঁচে যাবে, আপনার নাম রবি, এটা তো আপনি বলেছেন, রবি বলেছে। তো আমরা এই শোতে শুরু থেকে প্রচার করেছি যে, এবং বইমেলা একজন আসছে আমার কাছে যে, আচ্ছা বস ওই লাইনটা কোথায় পাওয়া যাবে, কোথায় কি লাইন, যে রবীন্দ্রনাথের পেয়ার কিয়া তো ডান্না কিয়া, সে পুরো ভলিউম কিনে নিয়ে আসছে, পাচ্ছে না সে। আরে 3 দিন পরে সে পায়নি, আসছে আমার কাছে, পেয়ার কিয়া তো ডান্না কিয়া। আরে এটা তো কাজলের একটা সিনেমার গানই, পেয়ার কিয়া তো ডান্না কিয়া। ও রবীন্দ্রনাথ বলে, সে খুবই হতাশ। আসলে লোক পেয়ার কিয়া তো ডান্না কিয়া, এটা রবীন্দ্রনাথ বলে না দেখে কেটে মিথ্যা হয়ে গেছে। না এটা সত্যি, রবীন্দ্রনাথ বললে ভালো হইতো। তাহলে মানে প্রেমটা আরো বেশি নির্ভয় এসে করতে পারে। আরে ওনার ফেসবুকে থাকলে একটা মেসেজ পাঠিয়ে দিতাম। যেটা সত্যি সেটা রবীন্দ্রনাথ বলুক আর আসিফ রবি বলুক, দ্যাট ইজ সত্যি। ওইটা নিয়ে কোনো কথা নাই। আর আচ্ছা আমি আরেকটা কাহিনী বলি, দেয়ালের কাহিনীটা। আমার একটা দেয়াল ভাঙার গল্প আছে, ছোট্ট করে বলি। বেশ কয়েকটা আমার দেয়াল ভাঙার কাহিনী আছে। সেটা হচ্ছে আমি যখন আইআরে ঢুকি, আমার তখন খুব ক্রাইসিস চলতেছে। আচ্ছা, মানে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, আমার খুবই খুবই ক্রাইসিস চলতেছে। প্রথম ক্রাইসিস হচ্ছে আমার বাবা চাকরি নাই। আমার বাবা চাকরি নেই মানে আমার বাবা রিটায়ার করছে। আচ্ছা, রিটায়ার করার ক্ষেত্রে তার বলা যায় না যে চাকরি নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমার বাবা রিটায়ার করে পুরো পেনশনের টাকা একবারে তুলে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে ফুল ধরাশায়ী, বাড়িতে চরম আর্থিক দুর্দশা। সেই অবস্থাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলাম। হ্যাঁ, যেদিন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম সেদিনই আমার মা স্ট্রোক করলো। ও গড। এবং তিনি আছেন আইসিইউতে, হলি ফ্যামিলি হাসপাতাল। ভয়ঙ্কর, মানে আমার পুরাপুরি মানে সারা রাত হাসপাতালে। ঠিক আছে, পাগলের মতো সকালবেলা ইউনিভার্সিটি গেছি, গিয়ে ক্লাস করতেছি। এর মধ্যে একটা মেয়ে আসছে আমাদের ডিপার্টমেন্টে, সেও ভর্তি হয়েছে। তার বাবা হচ্ছে বুয়েটে পড়াশোনা করতো। সে কোনোদিন চায় নাই তার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হোক, কোনোদিন চায় নাই। আচ্ছা, তার কাছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কেবল প্রেম করে, এখানে ভর্তি হওয়া যাবে না। আচ্ছা, সেই মেয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, তাকেও সেখানে ভর্তি হতে দেয় নাই, যে না এখানে ছেলেমেয়েরা খালি পাখি দেখে। এখানে ভর্তি হওয়া যাবে না। কোথায় ভর্তি হবে? বুয়েটে তো আমি চান্স পাই নাই বাবা। ওকে, সমস্যা নেই, আমি তোমাকে আউসনালে ভর্তি করে দিচ্ছি। ঠিক আছে, তো ওই মেয়েটা বাবার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে মামার বাসা উঠছে। বাহ, উঠে সেইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করতেছে। খাইছে আমারে। এবং ক্লাসের প্রথম দিনই আমি, নওরোজ, মুসাইরা বসা, ওই মেয়েটা আসলো, এসে আঙুল তুলে তুলে সব দেখা হবে, এই শোনো, দিস ইজ মাই ফ্যামিলি স্টোরি বলে চট করে বললো আমার বাবা বলে। এবং তার ধারণা এখানে যারা আসে তারা প্রেম করতে আসে, এবং আই উইল প্রুভ মাই ফাদার ইজ রং। এই জন্য আমি আজকে প্রথম দিন বলা ঠিক হচ্ছে না, তারপর বলে আমি এখানে শুধু পড়াশোনা করতে আসছি, আচ্ছা, আমি কোনো প্রেম করবো না, কেউ আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করবো। গেছে। এবং আমি তো এমনি নানা রকম পেইনে আসছি। আমার এটা দেখে মনে হলো একটা মেয়ে, এত চমৎকার দেখতে একটা মেয়ে, এত মিষ্টি মোলায়েম একটা মেয়ে, মাথায় 5টা ইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা কি বলছে, অনেক ওজন তাই। এই 5টা ইটের বোঝা। বস, দেখছেন, খেয়ালটা করছেন ব্যাপার, এই যে ওজন নিয়ে ঘুরতেছে, মেয়েদের কথা কিন্তু এই জন্যই দাম। মাথায় 5টা ইট নিয়ে, সে ইটের 5 থাক ইট নিয়ে সে ঘুরতেছে। তার বাবা বলছে প্রেম করতে পারবে, এটাই তার জন্য ইয়ে হয়ে গেছে। এবং আমি সেই মেয়েটাকেই ওই দিনই বিয়ে করি, নানান কথার প্যাচে পুচে ফেলায় বিয়ে করি এবং তাকে ইট মুক্ত করি। সেই হচ্ছে আমার বউ। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বিয়ে করাটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটা অসহায় মেয়ের মাথা থেকে ইটের বোঝাটা নামিয়ে দেওয়া। আপনি কারাটে স্টার বস, মানে ওই যে মাথার উপর ইট রেখা ঠাস করে ভেঙে ফেলানো হাত দিয়ে আপনি জাস্ট এটা প্রথম আমি যে আজকে সত্যি যা কিন্তু ওনার আব্বার কথা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। এইখানে প্রেম করতে আসেনি তো, বিয়ে করছে। বাবা এটাই বুঝছে, আমি কইছিলাম না। So what? বলছিলেন হয় কি যে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের আসলে ঠিকভাবে করতে পারি না। আমরা আইআরএ থেকে আরেকটা কথা বলি, আমরা ইউনিভার্সিটি থেকে যখন 3rd ইয়ারে পড়ি, মানে ফাইনাল ইয়ারে, আমরা যখন আমাদের সময় অনার্স 3 ইয়ার্স অনার্স ছিল, যখন আমরা ফাইনাল ইয়ার পড়ি তখন আমরা ইয়েতে যাব, স্টাডি ট্যুরে যাব। আচ্ছা, রাত 9টায় আমাদের আইআরের সামনে থেকে বাস ছাড়বে এবং এই স্টাডি ট্যুরের 80% টাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিচ্ছে। আচ্ছা, খুবই দামি একটা বাস। এবং আমরা এতগুলি ছেলে মেয়ে, আমাদের সাথে 2 জন যাবেন, একজন টিচার, একজন ম্যাডাম। ম্যাডাম মেয়েদের দেখে রাখবেন, পুরুষ টিচার ছেলেদের দেখে রাখবেন। তো সেই সময় ওই দিনই যে ম্যাডামে যাওয়ার কথা ছিল, সেই ম্যাডামের বাসায় একটা ঝামেলা হইলো।
ওনার মেয়ে বা সামন অসুস্থ, উনি যেতে পারবেন না, আচ্ছা। টিচারদের মাথায় হাত। তাহলে এতগুলি মেয়ে যাবে, কোনো মহিলা যদি তাদের সাথে না থাকে তাহলে কেমনে হবে? তাহলে কেমনে হবে? মানে মেয়েদের আছে না যে মেয়েদের অনেক সমস্যা থাকে, স্যারকে তারা বলতে পারবে না, তাহলে কি ট্যুর ক্যান্সেল করে দেওয়া হবে? ট্যুর ক্যান্সেল করে দিলে এতগুলো ছেলে মেয়ে এত দূর থেকে আসছে, বাস ঠিক করা হয়েছে, হোটেলের এতগুলো, সব loss। কক্সবাজার, চিটাগাং, সেন্ট মার্টিন, তারপর রাঙামাটি, নানান জায়গায় হোটেল বুকিং দিয়ে আছে, সবই লস। তখন স্যারদের মাথায় একটা আইডিয়া আসলো, আচ্ছা আমাদের মধ্যে তো রবি হচ্ছে ম্যারিড, ওর বউ হচ্ছে মৃত্যু, কাজেই মেয়েরা যদি ওদের সমস্যার কথা মৃত্যুকে বলে তাহলে তো হয়। তাহলেই তো হয়, মৃত্যু বলবে রবিকে, রবি বলবে টিচারকে। একদম মানে এইভাবে করে আসলে মেয়েদের সমস্যাগুলো সবসময় আপনার দিকে আসছে না? এবং হ্যাঁ, এইভাবে এই যে শুরু মেয়েদের সমস্যা আমি শোনা শুরু করলাম হ্যাঁ। থ্রু মিতু। আজও এখন পর্যন্ত মিতু নেই, কিন্তু Without মিতু। মেয়ে আছে এবং তাদের সমস্যাগুলো Problem আছে। হ্যাঁ, রাইট। তো যাই হোক, এখন মাঝে মাঝে রাজীব ভাইয়ের থ্রুতেও আসে। যাই হোক, নিষেধ করলে কিভাবে শয়তানি বুদ্ধি গ্রহ করে তোকে উদাহরণ। তখন তো আমার ব্যাপক দায়িত্ব বেড়ে গেল। আমি ডিপার্টমেন্টে গিয়েই শুনলাম যে আমার উপর এই দায়িত্ব হস্তান্তর হয়েছে, যে আমি মেয়েদের অভিভাবক, ঠিক আছে, জাতীয় দুলাভাই। সো আমাকে ডাক্তার, ডিরেক্টর ডাক্তার ডেকে বললো যে শোনো, তোমার উপর এই দায়িত্বটা হয়েছে, আচ্ছা, তুমি খুব ভালো করে করবে। আর তুমি যেহেতু কেবল স্টুডেন্ট না, তোমাকে যেহেতু এই ট্যুর কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে, কয়েকটি বিষয় মাথায় রাখবে। সেটা হচ্ছে, ট্যুরে গিয়ে টেকনাফে যখন তোমরা যাবা, তখন দেখবো ওখানে অনেক সস্তায় বিয়ার পাওয়া যায়, ভুলেও বিয়ার খাবা না। ট্যুরে সকল ধরনের Then the idea came to my mind. অসাধারণ Really, idea তো। টেকনাফে সস্তায় বিয়ার পাওয়া যায়। মানে আমি বুঝলাম না আপনার ভাগ্যটা তো ভালো কেন। ফার্স্ট আপনি দেখেন, আপনার যে এত জোস একটা বিয়ের আইডিয়াটা আপনার শ্বশুর দিছে, ঠিক আছে, আবার টেকনাফে কম দামে ওই জিনিসটা পাওয়া যায়, ওইটা আবার আপনার টিচার দিছে। মানে তারপর দ্বিতীয় কথা ছাড়ব, দ্বিতীয় কথা, মেয়েরা বসবে বাসের সামনের দিকে, একটা সিট, এক রো সিট গ্যাপ রেখে, তারপর ছেলেরা বসবে। বাপরে, মেয়েদের সাইডে সবসময় বাসের লাইট জ্বালানো থাকবে, ছেলেদের সাইডে বাসের লাইটটি ভালো থাকতে পারে, জ্বালানো থাকতে পারে। আমরা এত প্রেম করি এবং আমরা ডেটিং করার জায়গা খুঁজি, বাস কুড বি দ্য বেস্ট ডেটিং প্লেস। এত লং জার্নি এখান থেকে কক্সবাজার যাবো। এত অসাধারণ স্যারটার নাম কি? থার্ড পয়েন্ট উনি বলেন, কোন অবস্থাতে বাসে বসে সিগারেট খাওয়া যাবে না। আরে বাসে যদি সিগারেট না খাইলাম, জীবনই তো শেষ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবারও বলে দিচ্ছি। এবং ফাইনালি সেই ট্যুরটা অসাম ছিল। এই যে আজকের এভারেস্ট বিজয়, মুসা ইব্রাহিম, নওরোজ ইমতিয়াজ, আমরা সবাই সেই ট্যুরে ছিলাম এবং অসাধারণ একটা, মানে বুঝে দেখ, বাস যাচ্ছে, হাইওয়ে বাস যাচ্ছে, হঠাৎ করে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট চায়ের টং দোকান, পাগলও সেই জায়গায় বাস থামাবেন। আমি স্যার বাস থামান কেন? মেয়েরা বাথরুমে যাবে। মেয়েরা বাস ব্রেক, কিচ্ছু করার নেই, সেনসিটিভ ইস্যু। রবি বলছে, বিকজ এটা তো মিতু তো আকাশ থেকে বলছে, আমি তো রবিকে কিছু বলিনি। স্যার তো যা জিজ্ঞাসা করতে পারছেন না, ইজ ইট ট্রু? হ্যাঁ, সাথে মেয়েদের, এই তোমরা কে বাথরুমে যাওয়া বলো, থাকতে বলো, এটা তো স্যার বলতে পারবে না। আমার নাম সি, চা খাইছি, হ্যান্ড খাইছি, ঠিক আছে। মেয়েরা নাম ছিল তো, হ্যাঁ মেয়েরা। তারপর কুমিল্লা পার হওয়ার পর, ঠিক আছে, স্যার বাস থামাতো কেন? এই সামনের দিকে মেয়েদের ঝাঁকি লাগতেছে, ওরা পিছনের দিকে ঝাঁকি নিতে চায়, ওরা পেছনে ঝাঁকি নিতে চায়। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে যে যার মতো, ঠিক আছে, যার যেখানে খুশি সে সেখানে গিয়ে বসলো। আমি গিয়ে বসলাম ড্রাইভারের কোলে, বিকজ আমার ওইখানে বসতে ইচ্ছে করতেছে। ড্রাইভারের কোলে। Exactly. মাই গড। আমাদের ডিপার্টমেন্টের ওয়ান অফ দি সুন্দরী মেয়েকে আমরা পাঠাই দিলাম যে, এই যাও তুমি মাহবুব স্যারের পাশে গিয়ে বসো। ডিস্ট্রাকটিভ। যা যা নিষেধ করছে তাই তাই করছি, কারণ প্রতিটা নিষিদ্ধ জিনিস, প্রতিটা নিষিদ্ধ কি বলবো, নিষিদ্ধ ঘোষণা একটি নতুন আইডিয়ার জন্ম দেয়। আসলেই তাই। এই জন্য আমি সবাইকে আরেকটা আইডিয়া দেখি, স্পেশালি ছেলেদেরকে, প্রেম করলে এমন মেয়ের সাথে করবা যার বাসায় খুব ঝামেলা। ওর বাসায় যত ঝামেলা হবে, ওর তোমার প্রতি প্রেম করার ইচ্ছা তত বাড়বে। ইউজ ইট, রাইট? অথবা অ্যাবিউজ ইট। ইউজ ইট অর অ্যাবিউজ ইট, এটা টোটালি আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। ভালোবাসার সেরা প্রাপ্তি কি হতে পারে? ভালোবাসার সেরা প্রাপ্তি হচ্ছে শান্তি। যাকে ভালোবাসবা তার কাছ থেকে ফাইনালি শান্তিটা খুঁজবা, এবং যাকে ভালোবাসবা তাকে ফাইনালি শান্তি দেওয়ার চেষ্টা করবা। প্যানা দিও না। যে প্রেমে প্যানা আছে সেই প্রেমে রবি নাই। প্যানা বেচাই শুনছিলাম, আপনি প্যানা বেচাই। সিরিয়াসলি, এটা মানে
প্রেম মানে একটা প্যানা। এই তুমি ওই মেয়ের দিকে তাকায় কেন হাসলো, অমুকের ছবিতে কেন লাইক দিলা, তোর অমুকের সাথে কেন কথা বললা, কেন না? চলেন একটা ব্রেকে গিয়ে চিন্তা করি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করি, এবং তোমরা আমাদেরকে ফোন দাও 58151926। এটা নতুন করে বলার কিছু নাই, কারণ তোমরা অলরেডি ফোন দিচ্ছ। ফোন দেওয়ার মানে হচ্ছে তোমাদেরকে নতুন করে উজ্জীবিত করা। ব্রেকের পর এসে আমরা তোমাদের সাথে ফোনে কথা বলবো, এবং প্রেম সংক্রান্ত, রোমিও জুলিয়েট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমরা একটু প্র্যাকটিসও করতে পারি, রোমিও জুলিয়েট প্র্যাকটিস। কোনো জুলিয়েট থাকলে ফোন দিতে পারো, ফোন দিতে পারো। এখানে দুজন রোমিও আছে, 3জন রোমিও আছে। ওর জুলিয়েট তো আবার মাপা না। তারপরে কে জানে, নিমু হয়তো জাহিদের জীবনে একজন রোজালিন মাত্র, আসল জুলিয়েট হয়তো সামওয়ান এলস। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। রনি আজিজুল আমাদের একজন লিসেনার, সে আমাদেরকে ফেসবুকে একটা মজার মেসেজ পাঠাইছে। মজার মানে মেসেজটা খুবই সাধারণ, যে রবি ভাই আমি ক্লাস 7-এ পড়ি, আজ সকাল 10টায় আমার রেজাল্ট দেবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। হে ভাই আজিজুল, শোনো, তোমার একটা কথা বলি। সেটি হচ্ছে যে তোমার রেজাল্ট সকাল 10টায় দেবে, আমরা সবাই দোয়া করি তুমি যাতে ভালো করো, ফার্স্ট হও। বাট এগেইন আজিজুল, তুমি যদি ফার্স্ট হও তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না ভাই। এই যে আজকে যার কথা বলে এত এত লাফাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর সেই স্কুলেই যায় নাই, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, স্কুল পালাইছে সে। কাজেই আমাদের জীবনের একটা বড় অংশ কাটে, আমাদের ধরো বিশাল বড় একটা অংশ, অনেক বড়, মাস্টার্স পর্যন্ত আমাদের কাটে হচ্ছে স্টুডেন্ট লাইফ, এবং স্টুডেন্ট লাইফের একমাত্র টেনশন হচ্ছে রেজাল্টটা যাতে ভালো হয়। রাইট, কি রেজাল্ট দেবে। মাস্টার্স পর্যন্ত আমাদের বয়স কত থাকে? অ্যাপ্রক্সিমেটলি 26, মানে 1 থেকে 26 বছর পর্যন্ত আমাদের মেইন টেনশন রেজাল্ট কি হবে। 26 থেকে 30, 32, 35 পর্যন্ত টেনশন, 26 থেকে 30 পর্যন্ত ধরি টেনশন হচ্ছে চাকরি হবে তো, চাকরি পাওয়ার পর হচ্ছে টেনশন চাকরি থাকবে তো, চাকরি থাকার পর হচ্ছে টেনশন বেতন বাড়বে তো, প্রমোশন হবে তো, ঠিক আছে। তারপর বিয়ে নিয়ে টেনশন, বউ বাচ্চা নিয়ে টেনশন। হ্যাঁ, শেষ বয়সে গিয়ে আপনার 50s টেনশন হচ্ছে যে সুগার কমবে তো, প্রেশার বাড়বে না তো, হ্যাঁ, হার্টের অসুখ হবে না তো। এই করতে করতে ফোন এসে পড়ে, এই করতে করতে হিসাব করে দেখো, আমরা যদি 70 বছরও বাঁচি, হ্যাঁ 70 বছরও বাঁচি, পুরো সময়টা আমাদের কাটে নানাবিধ টেনশন নিয়ে, চাকরি, রেজাল্ট, অমুক তমুক। আসো আমরা এমন একটা পৃথিবী গড়ি, উন্নত বিশ্বে অলরেডি এটা শুরু হয়ে গেছে, তাদের পড়াশোনা আছে কিন্তু কোনো পরীক্ষা নাই। আসো আমরা এমন একটা পৃথিবী গড়ি যে পৃথিবীতে কোনো পরীক্ষা নাই, চাকরির পরীক্ষা নাই, পড়াশোনার পরীক্ষা নাই, ভালোবাসার পরীক্ষা নাই। আমরা একটা মানুষ সর্বোচ্চ 70 বছর বাঁচবো, খুব ভাগ্য ভালো 100 বছর বাঁচবো। পুরোটাই যদি আমরা টেনশন করে কাটাই, সেই বাঁচার কি মানে? একটা জীবন, একটা পয়েন্ট তো আপনি দেখলেন না, এই যে ছেলেটা যে বললো আমাদেরকে দোয়া করতে, ক্লাস 7-এর পড়ুয়া রনি, ও কি বলছে, ওর কালকে 10টার সময় রেজাল্ট, ওর জন্য দোয়া করতে। এখন কি ওর জন্য দোয়া করে লাভ আছে? এখন তো টিচারদের জন্য দোয়া করতে হবে, যাতে ওনারা ভালো মার্ক দেয়। যা করার তো করে ফেলেছো বাবা, পরীক্ষা তো আগে দিয়ে দিছো। এক্স্যাক্টলি। তারপরে আজিজুল, আমাদের এই কারণে ভালো লাগতেছে যে হয়তো তুমি রাত 2টা পর্যন্ত এমনি জেগে থাকতা টেনশনে, বাট এই টেনশনের ফাঁকে যে তুমি রোমিও জুলিয়েটের মতো পাকা পাকা গল্প ক্লাস 7-এ বসে শুনছো না, এতেই আমরা আনন্দিত। আমাদের একটা ফোন আছে, দেখি কোন সোনামানিক আমাকে ফোন দিয়েছে। হ্যালো, দেখবেন না তো, শুনবেন। কে? হ্যালো, তাম্মি। ওরে তাম্মি, আরে তাম্মি, তোমার বাবা ফাজি নজরুল ইসলাম কেমন আছে? তুমি কি? আমি তো লক্ষ্মী সোনামানিক। তুমি লক্ষ্মী সোনামানিক? হ্যাঁ, আমি লক্ষ্মী সোনামানিক। হ্যাঁ, বাবা পাজি হলে তুমিও পাজি। এটা কেমন হয়ে গেল না? তোমার বাবাও পাজি, হবু স্বামীও পাজি, তোমার বাচ্চা কাচ্চা হবে পাজি, কি দরকার? বাচ্চা কাচ্চা হবে শান্ত। কেন শান্ত হবে? এই বাবা এত দুষ্টু, বাচ্চাগুলো কিছুই বুঝবে না, লেখা যাবে না। না না না, তোমার একটা শান্তশিষ্ট ছেলে দরকার আমার মতো। জীবনের অর্ধেকটা সময় পার করলাম পাজি বাবার কাছে, এবার একটা ভালো স্বামীর কাছে চলে এসো। তাম্মি, দেরি না করে এখনই তুমি ওই যে বাউন্ডারি ওয়াল রুমের মতো টপকে চলে আসো। অন্যান্য শান্তশিষ্ট কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। অন্যান্য শান্তশিষ্ট ছেলের সাথে আপনার ডিফারেন্স কি জানেন ভাই? কি? শান্তশিষ্ট লেজ বেশি, আমার লেজ আছে,
বাট কাউকে দেখাই না। থ্যাংক ইউ খুব ভাই, সিক্রেট তো। থ্যাংক ইউ ভাই। মানে সবাই নিতে পারবে না ব্যাপারটা। পারবে পারবে পারবে। তাম্মি সোনা মানিক, কেমন আছো তুমি? ভালো। তোমার বাবা কি ভালো আজকে আছো? ঢাকায় না মাঝে মাঝে ইয়েতে যায়, বাইরে যায়? যায়। কেমন আছে? ভালো। বাসায় আজকে না? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের নতুন বন্ধু পলাকে নিয়ে তোমার মন্তব্য কি? পলাকে নিয়ে তোমার কিছু বলা? কোনো মন্তব্য নেই। কে বেশি আমাকে ভালোবাসে, তুমি না পলা? তুমি ভালোবাসার মতন মানুষ, আমি ভালোবাসি সবাই তোমাকে। কিন্তু কিন্তু কে বেশি? কে বেশি কে কম সেটা তো আমি জানি না। এই মাত্র রুমু আমাকে একটা মেসেজ পাঠাইছে, কি চাও তুমি? আমি চাই তুমি আমাকে চাও। বাহ, অসাধারণ কবিতা। মানে সাধারণ মহিলা রবীন্দ্রনাথ, মহিলা রবীন্দ্রনাথ। আহা, ভালো। রবীন্দ্রনাথনি, রবীন্দ্রনাথনি নাতনি হয়ে গেল। মানে হ্যাঁ, নাতনি হয়ে গেছে। না রবিবার নাতনি না, রবীন্দ্রনাথের নাতনি। এবং আমি রবীন্দ্রনাথের নাচ জামাই। রবি ভাই তো এখনো নাতির বয়সী, মানে দাদার বয়সী হয়নি তো। নাতি আসবে কোথা থেকে, নাতনি আসবে কোথা থেকে? ছবিটা সুন্দর, ছবিটা সুন্দর। রাজীব ভাই লাইক দিয়ে রাখছে না? অলওয়েজ অলওয়েজ। রাজীব একটা বস্তু, রাজীব একটা বস্তু। চিনিস একটা শালবনে বসে লাইক দিতেছে। তাম্মি, তোমার এই রোমিও জুলিয়েটের গল্পটা কেমন লাগলো? ভালো। এখান থেকে তুমি কি শিখলা যা তুমি পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবে বলে ভাবছো? ওই যে রোমিও ফার্স্টে একটা কথা ভাবছে। কোন কথাটা? নকল বিষ খাওয়ার ব্যাপারটা? না না, ফার্স্টেই তো আর কি তার ভালোবাসিতে আর কি সেই করছে। ও, ভালোবাসাই সত্য, বাকি সব মিথ্যা। কিন্তু ভালো। আমি আর কি বলবো? এই মাত্র রুমু আরেকটা মানহানিকর মেসেজ আমাকে দিছে। রবিতে my 100 God. টাকায় নতুন নেট প্যাকেজ পাওয়া যায় না, কিনতে হয় কিভাবে কেউ একটু জানা। রুমু প্লিজ, তুমি প্রকাশ্যে এসব স্ট্যাটাস দিও না। হয় কি, আমার তো একটা ফ্যামিলি আছে, বুঝো না? আমি তো হাজার একটা ছোটখাটো সেলিব্রিটি, তুমি আমার নাম নিয়ে যদি এসব স্ট্যাটাস দেওয়া শুরু করে, যে বাটে রাজীব পড়ছে। আচ্ছা আচ্ছা। আমাদের একজন সাংবাদিক আছে, খুব বিখ্যাত সাংবাদিক, শফিক রহমান। হ্যাঁ। ওনার একটা কথা আছে, যে মেয়ে লিখতে জানে তার সাথে তেদরামি করতে যায় না। উনি আরেকটা খারাপ কথা বলছিল, বাট আমি সহজ, তার সাথে তেদরামি করতে যায় না। তাতে হয় কি, যেদিন সেই মেয়েটা তোমার তেদরামি ধরে সে লেখা শুরু করবে। রাজীব এরকম একটা মেয়েকে দীর্ঘদিন ধরে নানান ধরনের প্রতারণা প্রবঞ্চনা করে আসছে। মেয়েটার নাম হচ্ছে কলি আক্তার। ধরে নেই, কলি আক্তার। সেই মেয়েটা দারুণ লেখে। সেই মেয়েটা যখন ধরে ফেললো রাজীবের ভণ্ডামি, সে কি শুধু দারুণ শব্দটা লেখে নাকি অনেক কিছু না না, লেখে? অসাধারণ লেখে। আচ্ছা। তার গদ্যের হাত খুবই ভালো, চোখা চোখা করত। রাজীবের বাটপাড়ি যেদিন মেয়েটা ধরতে পারলো যে শুধু সেই মেয়ে একা না, এরকম আরো অনেকের সাথে রাজীব প্রেম ভালোবাসার কথা বলে টাকা পয়সা তোলে, তখন সেই মেয়েটা রাজীবকে নিয়ে সিরিজ স্ট্যাটাস দেওয়া শুরু করলো। ভয়াবহ স্ট্যাটাস রে ভাই। কিরকম বস, একটা এক্সাম্পল? একটা এক্সাম্পল। রাজীবের বউ, ওয়াইফ 6 মাস ছিলেন না ঢাকায়, উনি বাড়িতে, বাপের বাড়িতে ছিলেন। সেই 6 মাস রাজীব ওই মেয়েকে নিয়ে তার নিজে যা খুশি তাই, মানে যাচ্ছে তাই, খেঁচায় অবস্থা আর কি, আর বলতে বলিস না। বউ ফেরত আসার পর তো রাজীব তো এখন আর ওই মেয়েকেও চিনে না, মেয়ের ফোনও ধরে না, কিচ্ছু করে না। পরে ওই মেয়ে লিখছে, প্রকাশ্য স্ট্যাটাস দিচ্ছে, রাজীব তুমি তো এখন আমাকে চেনোই না, আজকে বউয়ের হাতে ভাত খাচ্ছ, ঠিক কালকে এই সময় আমার হাতে ভাত খাবে বলে আমার পাটা ধরেছিলে। রাজীব ফোন দিচ্ছে, বস একটু আপনি বুঝাই বলেন না স্ট্যাটাসটা যাতে ডিলিট করে, আমি শেয়ার দিছি, কারণ এভরিবডি শুড নো হু ইজ রাজীব। আজিব। তাম্মি, তুমি, তোমার বোন, তুমি এবং তোমার বোনের যারা বান্ধবী, তোমার পাড়া প্রতিবেশী, সবাইকে তুমি বলে দিও রাজীবের কাছ থেকে যেন তারা সাবধানে থাকে। উনি কি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ? রাজীব ভাই? রাজীব কি জিনিস আমি বলি, অন্ধকারে সিনেমা হলের ভেতরে আমি রাজীবটা পাইছি। ঐশী আছে না, ঐশীর এক কাজিন থাকে মিরপুরে। আচ্ছা। মিরপুরে থাকে, খুবই ভদ্র একটা মেয়ে। ঐশী তো অনেক ধর ছটফটা টাইপের, অনেক ওপেন, অনেক মেশে, অনেক সোশ্যাল, কিন্তু ওর বোনটা হচ্ছে খুবই ঘরকোনা টাইপ, কনজারভেটিভ, খুবই কনজারভেটিভ। ওর বোন আছে মিরপুরে থাকে। তো ঐশী খুব গল্প করতেছে, আমার সাথে দুজনের পরিচয় আছে, রবি ভাই, রাজীব ভাই, যা মজার মানুষ। হঠাৎ করে দেখি সেই মেয়েটা তার কাজিনের কথা শুনে অন্য ঘরে গিয়ে কাঁদতেছে। কি ব্যাপার? রাজীব ওই মেয়েটার সাথে
ফেসবুকে। আরে কাহিনী করে রাখছেন। এই যে ঐশী যে রাজীবকে দেখতে পারে না, হ্যাঁ এর মূল কারণ রাজীব ভাবে যে আমি হয়তো ঐশীর কাছে রাজীবের নামে মাঝে মাঝে কথা বলছি। না রাজীব, এটা ভুল ধারণা আপনার, খুবই ভুল। রাজীবের এরকম কিছু ভুল ধারণা আছে। আমি ঐশীর কাছে অবশ্যই আপনাকে পচাই, সেটা আপনার সামনেই পচাই বা রেডিও শোতে পচাই, তা আপনার আড়ালে আপনার নামে কিছু বলি না। একটা মেয়ে সে তার বোনের কাছ থেকে মানে একসাথে দুই বোনের সাথে বলছে। কিংবা আপনি যখন কারোর সাথে প্রেম খোঁজ নিবেন যে কার সাথে, ধরেন আপনি তো হয়তো ভাবতেছেন সেপারেট দুইটা মেয়ে, দুইটা আলাদা এন্টিটি, হ্যাঁ দেখা গেল হয়তো তারা কাজিন। বাস ওনার কি আপনার মতন ওই যে বুকের মধ্যে যে প্লটের ব্যাপারটা ওটা থাকতে না পারে না না? না, রাজীব তো কথাবার্তা অসম্ভব আদব লেহাজ মেনটেন করে। আচ্ছা মা ছাড়া কোনো কথা নাই। ও মা ম্যাও। বোন হ্যান ত্যান ম্যাও, মামাকে ঠিক আছে, মানে যাতে সে ধরা না খায়। কিন্তু ঝামেলা হয় কি, আমি তো ভাই ঘোষণা দিছি আমি কৃষ্ণ, আমি তো ঘোষণাই দিছি যে আমার বুকে চাকচাক প্লট আছে। কোনো প্লটে ঐশী থাকে, কোনো প্লটে পলা থাকে, 3টা প্লট মিলে থাকে তাম্মি, ঠিক আছে। বাস এটা কি মানে এই যে লাইনে আছে দেখে হ্যাঁ না লাইনে আছে দেখে না, ওকে আরেকটা প্লট বাড়াই দিলাম, যাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভাই চারটা ঠিকই চারটা বলছে। না 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 তাম্মি শোনা শোনা, 4টা ঠিক আছে। একটা প্লটে থাকে রুমু, যদিও এখন ওই যে গাজীপুরে যাওয়ার পর শালবনী এবং আমাকে নিয়ে অপমানজনক স্ট্যাটাস দেওয়ার পর তার প্লট বাতিল, বরাদ্দ বাতিল হবে কিনা এই বিষয়ে রাজুকের মতামতের অপেক্ষায় আছি। তো যাই হোক, এটা আমি প্রকাশ্যে বলি, আমার 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 ঘর খোলা, হাত খোলা, মন খোলা, আমার ভেতরে কোনো কিছু নাই, লুকানো কিছু নাই, কোনো লুকানো কিছু নাই। আপনার ভিতরে কোনো কিছুই নেই, ঠিক আছে, আসলেই লুকানো কোনো কিছু না। আসলে আমার ভেতরটাও খুব ফাঁকা। আসলে না, মানুষের ভেতরে অনেক প্রতিভা থাকে, কষ্ট থাকে, দুঃখ না, এটা ওপেন মানুষ। পলা আমাকে কি গিফট দিয়ে যায় তার ঘন্টাখানেকের মধ্যে আমি সত্যি বলে দিই, যে কারণে ঐশী খ্যাপে। কিন্তু ঐশী তো জানে না যে রাজীব কি করে বেড়াচ্ছে, কারণ রাজীব কারো কথা কাউকে বলে না। ও রাজীবের ধারণা কেউ জানেও না। কাক যখন চুরি করে চোখ বন্ধ করে চুরি করে, না কেউ দেখবে, আমি দেখি না, কেউ দেখে না। আজকে কেন রাজীব সত্যের নাই, হাই রে ঐশী। বাস জানেন রাজীব ভাই যখন শালবনে ঢুকে তখন শালবনের নাম কি হয়? কি শাল আর বন। তাম্মি, তুমি এবং তোমার যারা কাজিন আছে তাদেরকে রাজীবের কাছ থেকে সাবধানে থাকতে বলবো, ঠিক আছে? আর বলো যে আমি যে ভালো ছিল এটাও একটু বুঝাই বলো, কারণ কেবল মানুষের নিন্দা করলে হবে না রে, যারা ভালো তাদের কথা প্রচার করতে হবে। অদ্ভুত ভিডিও ছেড়ে বসে রয়েছে জাহিদ ভাই, কি যে খাইতেছে, কেমনে কাঁপতে কাঁপতে খাইতেছে। আমি ব্যাপারটা পার্কিনসন রোগীরে নিয়ে এরকম ফাইলিং করতেছে। না রে ভাই, এটা জিআইএফ ইচ্ছে করে না, ছবি সেটা না, কামাই এটা দিচ্ছে না। আরেকটা মেসেজ আসছে তো খুব ইম্পর্টেন্ট, কি message? এটা তো জবাব দিতে হবে। একটা মেয়ে জিজ্ঞেস করছে যে টিচার স্টুডেন্ট কি প্রেম করতে পারে না? অবশ্যই এটা না, এটা লিখছে হচ্ছে জায়রা রহমান, যে টিচার আর স্টুডেন্ট প্রেম করতে পারে কিনা। তাম্মি, তোমার কি মনে হয় পারে? পারে, অবশ্যই পারে। টিচার স্টুডেন্ট প্রেম করতে পারে। টিচার যদি ভাবে যে যে সমাজের ভয় বা কোনো কিছুর কারণে সে দূরে সরে থাকবে বা স্টুডেন্ট এই কথা ভাবে, তাহলে সম্ভব না। আর যদি দুজন এক জায়গায় ঠিক থাকে তাহলে সম্ভব। ও, আপনারা মিলায় চিন্তা করছেন ব্যাপারটা না? আমি চিন্তা, হ্যাঁ টিচার টিচারের সাথে, স্টুডেন্ট স্টুডেন্টের সাথে প্রেম করতে পারবে না কেন? না, 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 অবশ্যই পারবে। হ্যাঁ, টিচার স্টুডেন্টের সাথে প্রেম করতে পারে, স্টুডেন্ট টিচারের সাথে প্রেম করতে পারে। চাইলে টিচার বাইরের কোন স্টুডেন্টের সাথে প্রেম করতে, অন্য স্কুলের স্টুডেন্টের সাথে প্রেম করতে পারে। টিচার নিজের স্কুলে যাই হোক বস, সে কোথাও না কোথাও তো স্টুডেন্ট, সে তো কোথাও না কোথাও স্টুডেন্ট, সে তো মানুষ। তবে হ্যাঁ, আমাদের অনেক স্কুল কলেজের টিচার আছে, উইথ ডিউ রেসপেক্ট, আমরা মাঝে মাঝে এরকম যে পরিমল ট্রেমের কথা বলি, টিচার বলেই কিংবা অফিসার বস বলেই কোন মেয়ের ওপর সুযোগ নেওয়াটা ঠিক না। এইটা ঠিক না, এটা ঠিক না। টিচার স্টুডেন্ট প্রেম করতে বলে পারে, এটা আমরা বলে দিলাম, আর এটাকে একটা মেনে নিয়ে তোমরা শুরু করলা যে হ্যাঁ আমি স্কুলের টিচার, আসো আমার সাথে প্রেম। নো, তুমি প্রেমের ক্ষেত্রে তোমার ক্ষমতা কখনো ব্যবহার করবে না, কখনোই তোমার প্রেমের ক্ষেত্রে তোমার ক্ষমতা ব্যবহার করবে না। আমি বলি তোর, এটা হচ্ছে 2013 শেষের দিকের কথা। একটা মেয়ে ইয়েতে তেজগাঁ থানায় জিডি করলো, ঠিক আছে, জিডি করলো। জিডি করার পর যাই হোক, আমরা 1 ঘন্টার মধ্যে গিয়ে মেয়েটাকে বুঝাই শোনায়, মেয়েটা পরে আরেকটা জিডি করলো যে আমার সাথে, মানে একটা মুসলেখা জমা দেওয়া হলো। জিডি করতে হচ্ছে যে ওই সে রাজীব তো সাংবাদিক, একটা পত্রিকা লিখে, তো রাজীব ওই লেখা চাপানোর কথা বলে মেয়েটার সাথে, যাই হোক, তো মেয়েটা পরে ক্ষুব্ধ হয়, ক্ষুব্ধ হয়ে সে থানায় জিডি করে। পরে যাই হোক, আমরা গিয়ে বুঝাই শোনায়, রাজীব একটা মুসলেখা দেয় যে সে এর পরে কোনো মেয়ের সাথে আর এরকম করবে না। তো এটাই যে ক্ষমতার অপব্যবহার করে, এটা ঠিক প্রেম না, এটা হচ্ছে এক ধরনের নির্যাতন, নিবর্তন, এবং এটা থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। আমাদের কারো উচিত না রাজীবের ফুট স্টেপ গুলো ফলো করা, আমাদের উচিত
নিজেদের স্টেপ গুলো ফলো করা, নিজেদের স্টেপ গুলো ফলো করা, রবির স্টেপ গুলো, কারণ রাজীবের স্টেপ ফলো করলে শালবনে পৌঁছে যাবেন। এক্স্যাক্টলি, শালার বোন। ভাই একটা ভালো প্রশ্ন আসছে, কি? ওয়াই গার্ল ফাইন্ড এল্ডার বয়ফ্রেন্ড, মানে যেটা বুঝাইতে চেয়েছে সেটা হচ্ছে যে মেয়েরা কেন বয়সে বড় বয়ফ্রেন্ডই খোঁজে। কারণ আমাদের সমাজের প্রচলিত ধারণা এই যে ছেলেদের বয়স বেশি হবে, মেয়েদের বয়স কম হবে, মানে জামাইয়ের বয়স বেশি হবে। এবং যা ছেলেটার বয়স বেশি মানে হচ্ছে ছেলেটা পড়াশোনা শেষ করবে আগে, কামাই করবে আগে, তো সবকিছু মিলে ওর পয়েন্টটা কিন্তু অন্য। আমার যেটা মনে হয় ইংলিশ লিখতে একটু পেঁচাই ফেলছে। ও যেটা লিখতে চাইছে যে মেয়েরা কেন বুড়া লোকদের পছন্দ করে, বুড়া লোক বলতে বুঝাইছে যে আমার রাজীবের মতো একদম হাড়গোড় পাকা লোক তাদের। এইসব প্রধান একটা প্রবলেম কি, এরা যাদের পছন্দ করে তারা বলে যাও তুমি তো রবিবার মতো কথা বলো না, রাজীবের মতো কথা বলো না। শোনো ভাই রোহান চৌধুরী এসে লিখছে আমার ইয়েস, মানে এটাই তার প্রশ্ন ছিল। শোনো ভাই রোহান চৌধুরী, সেটি হচ্ছে তুমি চাকরি করতে যাও, এবিসি রেডিওতে চাকরি করতে আসো, এবিসি রেডিও জিজ্ঞেস করবে আগে রেডিওতে কাজ করার অভিজ্ঞতা আছে। এক্স্যাক্টলি এটাই ভাবছি। গ্রামীণ ফোনে চাকরি করতে যাও, ওরা জিজ্ঞেস করবে আগে কোন টেলিফোন কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা আছে। তারপরে আপনি বিয়ে করতে গেলে এটা জিজ্ঞেস করবে আপনার আগে বিয়ে করার অভিজ্ঞতা আছে। কেউ জিজ্ঞাসা করে না যে আগে বিয়ের অভিজ্ঞতা আছে, কিন্তু মনে মনে চায়, লজ্জায় বলতে পারে না। হয়তো মেয়েরা ভাবে আমরা খুবই অভিজ্ঞ, দ্যাটস ওয়াই তারা এই করে। বাট চিন্তার কিছু নাই সোনা, একদিন তুমিও আমাদের মতো পাকা খেলোয়াড় হয়ে যাবে। খেলোয়াড় শব্দটা আমি শুধু রাজীবের জন্য ব্যবহার করলাম। আমি, জাহিদ এবং রেহান তিনজনে কেউ এখানে খেলোয়াড় না। আমাদেরকে নিয়ে খেলা হয়, আমরা শিকার। আমরা কুচি কুচি হরিণ ছানা তিনটা, প্রচন্ড আদুরে। হ্যাঁ, রবি হরিণ, জাহিদ হরিণ, রেহান হরিণ। আমাদের এখন থেকে হরিণ বলে রাখবা প্লিজ। কিন্তু ছোট রেহান ভাইকে হরিণ বলে তো সমস্যা, কারণ রেহান ভাই যে শো করে ডর, তো আমার খবর হয়েছে। না আসলে ওই শোয়ের সময় ও হরিণ হিসেবে তখন বাঘের গল্প করে, তখন বাঘ 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 ভাব থাকে একটা। ও হরিণে তখন বাঘের গল্প করে। ভালোই, আজকে কতগুলো সুন্দর সুন্দর মেসেজ আসছে ফেসবুকে, অনেকে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে, সুন্দর সুন্দর মেসেজ পাঠাচ্ছে। তোমরা মেসেজ পাঠাতে থাকো এবং আমরা সেটার উত্তর দিতে থাকি। ওকে তাম্মি সোনা মানিক, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। তোমার নতুন 2016-তে তোমার একটা ভালো বিয়ে হোক রবির মতো কোন ছেলের সাথে। সবচেয়ে ভালো হয় যদি রবির সাথে তোমার হয়। তুমি তোমার বাবার সাথে আলাপ করছো এই ব্যাপারটা নিয়ে, বিয়ে টিয়ের ব্যাপারে? আলাপ করে ফেলা উচিত। আলাপ করে, শুভ কাজে দেরি কেন? কারণ সময় তো আর বেশি বাকি নাই, কবে দেখবা, কবে তোমার বাবা ঝামেলা হয়ে যাবে। সরি তাম্মি, আমি দুষ্টুমি করছি, সরি সরি সরি। না না, এটা সেকেন্ডে তো কারো ভরসা নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। তোমার বাবা ক্যাক খাওয়ার আগে আমি ক্যাক হয়ে যেতে পারি। ইভেন আমি তোমার বাবা দুজনই ঠিক থাকলাম, তুমি ক্যাক হয়ে গেলা। এটাও হতে পারে। দ্য সুনার দ্য বেটার, ঠিক আছে? শুভ কাজে কখনো দেরি করতে নেই। তাম্মি তুমি ভালো থাকো সোনামানিক আমার। তোমার জন্য রবীন্দ্রনাথ মনে বলেছেন বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। ওরে ভাই, রবীন্দ্রনাথ যে এত ফ্লার্টি ছিল কিছু কিছু ক্ষেত্রে, এটা আসলে কল্পনাই করা যায় না। অন্যরকম, ওনার থেকে অনেক কিছু শিখছি আমরা। জাহিদ, আমাদের কাছে কি হানিবানি গানটা আছে? তা আমাদের কাছে কি গান আছে? একটা ভালো গান কেন হানিবানির মতো একটা ফাটাফাটি অসাধারণ চমৎকার একটা গান কেন আমাদের থাকবে না? যে গান শুনলেই একটা আনন্দ ফিল হয়। হ্যাঁ, হানিবানির মতো একটা আনন্দ ফিল হয়। তোমাদেরকে জানিয়ে রাখি যে মেন্টোস বাতি জ্বালাও শো এর 2015 শেষ শো হচ্ছে আজকে, এবং বছরের এই শেষ সময়টা তোমাদের সাথে কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে। সুপার। আমি মানে আজকে অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখছি যে আজকের শোটাতে যেমনে হোক, আজকে রাজীব ভাই যদি বাই চান্স থাকতে পারতো তাও আমি সাইডে বসে থাকতাম, কারণ এই বছর এটা লাস্ট শো। আর এই শোতে যেই মজা আমরা করছি রবি ভাই পুরা টাইমটা জুড়ে, অনেকে হয়তো বা অনেক রকম ফিলিংস হয়েছে, অনেকে হয়তো সমালোচনা করছে, কেউ হয়তো প্রচন্ড ভালো লাগছে, কেউ হয়তো 200 জন মিলে একসাথে শুনছে, কখনো বা হয়তো ফেসবুকে 25,000 লাইক ছাড়াই গেছে, কখনো বা হয়তো একেবারেই ভালো লাগে না কারোর কাছে শো। কিন্তু আমরা যেই মজাটা করছি উইথ এভরিওয়ান, আমার মনে হয় রেডিওতে লাইভ শোতে এরকম মজা রেয়ার কেস। আমাদের মেন্টোস বাতি জ্বালাও শো এর 2015 যদি অ্যাচিভমেন্ট বলো, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তোমাদের আস্থা এবং ভালোবাসা। আমাদের শোটা হচ্ছে টি-20 ম্যাচের মতো, কোনো শো সুপার ডুপার ভালো করে করতে পারছি, কোনো শোতে তোমাদের মন মতো আমরা করতে পারিনি, ম্যাক্সিমাম শো হয়তো তোমাদের মন মতো করতে পারিনি। তবে তোমরা যে ভালোবাসার নজির দেখাইছো সেটা অসাধারণ। সে আমাদের ফেসবুকের একটা পোস্টে কয়েক লক্ষ লাইক পড়ছে, যেটা
বাংলা ভাষার কোন ফেসবুক পোস্টে কয়েক লক্ষ লাইক পড়ার কোন নজির নাই, আমি অন্তত দেখি নাই বাংলাদেশে। ওয়াও। আমাদের একটা পোস্টে, এটা বোধহয় মেসিকে নিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড কাপের সময় একটা পোস্টে, আমাদের মেন্টোস বাতি জ্বালা শো এর একটা শোতে 35,000 SMS আসছে, 35,000 SMS। মাই গড। এটা হোল রেডিও ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড। আবার আমাদের এই মেন্টোস বাতি জ্বালাও শোতে আমরা তোমাদেরকে চাঁদের গান শোনাচ্ছিলাম, চাঁদের গল্প শোনাচ্ছিলাম, তারপর বললাম যে এখন তোমরা শুনবে নিশিজা রাত বাঁকা চাঁদ আকাশে। ঠিক সেই সময় সেই গানটা আমরা বাজাতে পারিনি, এতখানি আনপ্রফেশনাল হয়ে আমরা এই শোটা চালাইছি। আমাদের এত ভুল, আমাদের এত সীমাবদ্ধতা, আমরা কেউ ঠিক মতো উচ্চারণ নিয়ে কথা বলতে পারি না, যেমনি ইচ্ছা তেমনি বলি, আমরা ভাষা মানুষের মতন বলি। ভাষা মানে চায়ের দোকানে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আমরা প্রায় ওইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা ঝগড়া করি, আমাদের কোনো পরিকল্পনা থাকে না, আমরা শুধুমাত্র বাছাই করা কিছু মেয়েদের ফোন কল নেই, ছেলেদের ফোন কথার মাঝখানে কেটে দেই। আমাদের এত শত দুর্বলতা, আমাদের এত শত অপেশাদারিত্ব সত্ত্বেও এই শোটাকে তোমরা যেভাবে ভালোবেসে মাথায় তুলে রেখেছো। 2015 সালে আমাদের একটা আনন্দের স্মৃতি হচ্ছে মেন্টোস বাতি জ্বালা শো এর লিসেনাররা একবার আইডিয়া দিল যে তারা আমাদের সাথে মিট করতে চায়। ওয়াও। এবং আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা ছোট্ট রুম ঠিক করলাম। আমাকে জিজ্ঞেস করে কতজন হবে, 50 জনের মতো হবে, এবং 50 জনের উপযোগী একটা অডিটোরিয়াম ঠিক করা হলো। এবং আমাদের এত লিসেনার আসছিল যে চেয়ার না, তাদেরকে মাটিতে সবাইকে বসতে হয়েছিল, ঠিক আছে। এবং এটা একটা অভূতপূর্ব দৃশ্য ছিল, একটা রেডিও অনুষ্ঠানকে কেন্দ্র করে এইরকম একটা সমাবেশ, মানে ঘরে বসে রেডিওতে শো শোনা ইটস অল রাইট, কিন্তু সেই শোর মানুষগুলাকে দেখার জন্য ঢাকা শহরে যানজট পেরিয়ে একটা জায়গায় এসে জড়ো হওয়া, এটা অনেক বড় ব্যাপার। শুধু বছরের শেষে এই দোয়াটাই তোমাদের জন্য করতে চাই, যে ভালোবাসা সব শ্রোতারা মিলে আমাদেরকে দিয়েছো, ঠিক সেই পরিমাণ ভালোবাসা আমাদের প্রত্যেকটা শ্রোতার জন্য আমরা দিচ্ছি। সেই পরিমাণ ভালোবাসা যেন স্রষ্টা তোমাদেরকে দেয়, সেই পরিমাণ মায়া, সেই পরিমাণ আদর তোমরা গোটা বছর জুড়ে পাও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা। নতুন বছর আরো ভালো হোক। তবে হ্যাঁ, নতুন বছরে কিচ্ছু ভালো হয় না, খালি ক্যালেন্ডারের পাতাটা বদলায়। দিন ভালো কিংবা খারাপ এটা আমাদের হাতে, আমাদের দিন আমাদেরকেই ভালো করতে হবে। ডিসেম্বরের 31 তারিখের সাথে জানুয়ারির 1 তারিখের কোনো পার্থক্য নাই, ট্রাস্ট মি, খালি সালটা বদলাই গেছে। ওই একই দিন, একই ট্রাফিক জ্যাম জট, একই ঘ্যান ঘ্যান, সেই একই বইয়ের পুরাতন মুখ, সেই একই বসের বারবার শোনানো ঝাড়ি, সেই একই ভয়, সেই রেজাল্ট নিয়ে একই টেনশন। আবার শুক্রবারের সেই মেন্টোজে ওই একই পচানি, আবার সেই শুক্রবারের একই পচানি। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমাদের মাইন্ডসেটে। আমরা যদি ঠিক করি যে ওকে, প্রতি বছর এই যে নতুন নিউ ইয়ার আসতেছে, এই বছর আমি আমার জীবনে নতুন কোনো কিছু নিয়ে আসবো এবং আমার জীবনের খারাপ একটা জিনিস বাদ দিয়ে দেবো। লাইক যারা স্মোকার আছে তারা যদি ঠিক করো যে 2016 সাল থেকে ডিফারেন্ট করতে হবে, আমি এখন থেকে 2016 স্মোক করবো না। যারা মিথ্যা কথা বলো তারা যদি ঠিক করো 2016 আমি একটা মিথ্যা কথা একটু কমাবো, ঠিক আছে। যারা রাজীবের মতো যে ওইটা খাও তারা যদি না এটা আমি খাবো না, যারা বউকে মারা তাদের না 2016 আমি বউকে মারবো না, তাহলেই কেবল নতুন বছরটা সত্যিকার অর্থে তোমার জন্য এবং তোমার আশেপাশের মানুষদের জন্য নতুন হবে, আলাদা হবে। আদারওয়াইজ ইটস অল দ্য ওয়ে সেম। সবাই ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো। আই লাভ ইউ রুমু, আই লাভ ইউ ঐশী, আই লাভ ইউ পলা, আই লাভ ইউ তাম্মি, এবং আই লাভ ইউ তোমাকে। বাই। মেন্টোস বাতি জ্বালাও।